আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওর লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, আর ভিডিওর লাইক বাটনেও কিন্তু প্রেস করতে ভুলবেন না। তো চলুন ঘটনায় চলে যাই। প্রথম ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সুমন। সুমন ভাইয়ের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের আবাইপুর গ্রামে। উনি বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন, ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল সময় আনুমানিক 1967 বা 68 সালের দিকে। ওনার দাদার নাম মোহাম্মদ করম আলী বিশ্বাস। দাদা তখন নতুন বিবাহ করেছেন। বিবাহের কিছুদিন পর ওনার দাদির বাবা ওনার দাদাদের বাসায় বেড়াতে আসছেন। আসতে বিকেল হওয়ায় ওনার দাদার বাবা ওনার দাদাকে বললেন যে তোমার শ্বশুর আসছে, তুমি বাজার থেকে কিছু মাংস কিনে নিয়ে এসো। তখন ওনার দাদা মাংস কেনার উদ্দেশ্যে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। এখন যেটা শ্রীপুর উপজেলা, তখন 1968 সালের প্রেক্ষাপট তো আলাদা ছিল। তখন তো এরকম উপজেলা বা এরকম বিষয়গুলো ছিল না। বোঝার সুবিধার্থে আমরা প্লেসের নামটা বললাম আর কি। উনি তো রওনা দিয়েছেন। দাদার বাসা থেকে এই জায়গা কিন্তু 12 কিলোমিটার দূরে, আসা যাওয়া মিলিয়ে 24 কিলোমিটার। তখন এই পথে গাড়ি ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। দাদা যখন শ্রীপুর থেকে মাংস কিনে বাসার উদ্দেশ্যে আসবেন, তখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এদিকে দাদা মাংস নিয়ে কুমার নদের পাশ দিয়ে একা একা আসছেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই জায়গায় কিন্তু একটা গাছ আছে, লাটিম গাছ। এই গাছ নিয়ে কিছু কথা আছে যেটা ঘটনার শেষ দিকে বলবো। তো দাদা ওই লাটিম গাছের কাছাকাছি যখন এসেছেন, গাছের পাশে নদীর যে ঘাট রয়েছে ওখান থেকে একটা লোক উঠে আসছে। দাদা হঠাৎ করে দেখে একটু ভয় পেলেও আবার মনে মনে সাহসও পায় যে যাক, একটা লোক পাওয়া গেল। দাদা দেখেন ওই লোকটার পরনে ধুতি, গায়ে কিছু নেই, মাথার চুলগুলো বড় বড়, হাতে একটা ত্রিশূল আর একটা হাতে একটা ঘটি। লোকটা দাদার সামনে সামনে হাঁটছে। রাস্তায় লোকটাকে দাদা জিজ্ঞেস করেন যে কে আপনি, কোথা থেকে আসছেন, কোথায় যাবেন। লোকটা কোনো উত্তর দেয় না। এইভাবেই হাঁটতে থাকে আর কি, দুজনে, একজন সামনে একজন পেছনে। বাড়ির মোটামুটি কয়েকশো মিটার আর দূরত্বে আছেন এই দুইজন ব্যক্তি। হঠাৎ করে ওই লোকটা দাঁড়িয়ে যায়। ওই অবস্থাতেই বলে, মানে পেছন দিকে আর ফেরেনি, ওই সামনের দিকে মুখ করে লোকটা বলতে থাকে, তুই তো বড় ভুল করলি রে, তুই আমাকে তো চিনতে পারিসনি। এদিকে দাদা তো বুঝতে পারছেন না যে উনি ভুলটা কি করেছেন। এরপর ওই লোকটা বলে, যা তুই বাড়ি যা, তোর কোনো সমস্যা হবে না। লোকটার এমন আকস্মিক কথা শুনে দাদা তো অবাক। লোকটা যখন অন্য রাস্তা দিয়ে নেমে যায়, দাদা সেখানে একটু উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করেন যে লোকটা কোথায় গেল। দাদা খেয়াল করলেন ওই লোকটা আর কোথাও নেই। কি মনে কর, হঠাৎ করে দাদার চোখ যায় বাঁশ বাগানের উপরে। তখন উনি খেয়াল করেন যে এই বাঁশ বাগানের পাশেই একটা আম গাছ রয়েছে। এই আম গাছে একটা পা, আর দূরে প্রায় 500 মিটারের মতো দূরত্বে একটা তাল গাছ রয়েছে। ওই তাল গাছের উপর আর একটা পা দিয়ে ওই লোকটা বিশাল আকৃতির এক দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। মাত্র যাকে দেখলেন, এতটা পথ একসাথে হেঁটে আসলেন, এরকম বিশাল দেহ নিয়ে এখন এই দুই গাছে পা দিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে দাদা তো প্রচন্ড ভয় পেয়ে যান। এক দৌড়ে বাড়িতে চলে আসেন। আসার পর সবাই যখন দেখলেন যে দাদা এরকম হাঁসফাঁস করছে, উনি বেশ ভয় পেয়েছেন, এটা বাড়ির লোকজন বুঝতে পারে। সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে, দাদা ঘটনা খুলে বলেন। যাই হোক, ওই রাত ওভাবে চলে যায়, তেমন কোনো সমস্যা হয়নি। পরদিন স্থানীয় এক কবিরাজের মাধ্যমে দাদাকে ঝাড়ফুঁক করানো হয়। কবিরাজ বলেন যে ওই জিনিসটা কিন্তু খারাপ না, তোমাকে সারা পথ পাহারা দিতে দিতে নিয়ে আসছে। ভুল কেন করেছো, এরকম জিনিস যেটা তুমি মনে করছো যে ভুলটা কি হয়েছে তুমি তো বুঝতে পারছো না। আসলে ভুলটা এটাই হয়েছে, ওই অবয়বটা আশা করেছিল যে তুমি
তার কাছে কিছু চাইবে, তুমি কিছু চাইলে সে দিত। মূলত এটাই হয়েছে ভুল। সে তোমাকে কিছু দেওয়ার জন্য উন্মুখ হয়েছিল, কিন্তু তুমি তো চাওনি। এই জন্যই সে বলেছে তুই তো একটা ভুল করলি রে। আসলে এমনটা না যে তুমি তার কোনো ক্ষতি করেছ, এই জন্যই সেই কথাটি বলেছিল। আর এরপর সে মূলত নিজের পরিচিতিটা জানানোর জন্যই এরকম অবয়ব ধারণ করেছিল, বিশাল আকৃতির অবয়ব ধারণ করেছিল, এছাড়া আর কিছু না। দাদা একটু অসুস্থ হয়েছিলেন, তবে সেটা কয়েকদিনের মধ্যেই আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। দাদা কিন্তু 2023 সালে মারা গেছেন। তার জন্য দোয়া করার কথা বলেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে এই যে লাটিম গাছের প্রসঙ্গ যেটা আমরা বললাম, এই যে গাছটা নিয়ে কিন্তু একটা কথা প্রচলিত আছে। এই যে শ্রীপুর উপজেলা থেকে দাদাদের বাড়িতে আসতে শ্রীকোল নামে একটা গ্রাম আছে, সেখানে লাটিম গাছটা আছে। কথিত আছে ওই গাছে নাকি অনেক জিন বসবাস করে। একবার কিছু লোক ওই গাছটা কাটতে উদ্যত হয়। তারা গাছের কাছে এসে যখন কোপ দিয়েছে, গাছ থেকে নাকি তাজা রক্ত বের হতে দেখে। তবে এটা দেখে তারা চিন্তা করে হয়তোবা গাছ থেকে কষ বের হচ্ছে। এরপর তারা গাছে উঠে যায় গাছের ডাল কাটার জন্য। যখনই কয়েকজন গাছের উপর নাকি উঠেছে, তখন তারা দেখে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় সাপ। তারপর তারা গাছ কাটা রেখে তাদের জীবন নিয়ে পালায়। এখনো নাকি সেখানে হিন্দু ধর্মের লোকেরা বিভিন্ন ধরনের পূজা অর্চনা করে। একদিন সোভান নামে এক নাম করা সাপুরে ওই লাটিম গাছের কাছ থেকে একটা সাপ ধরে। ওই সাপুরেকে স্বপ্নে দেখায় যে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সাপটি কি করে, একটা মাটির হাঁড়িতে ঢাকনা দিয়ে ভালো করে বেঁধে রাখে। বিশেষ করে ঢাকনা এটা হাঁড়ির সাথে খুব ভালো করে বেঁধে রাখে, যাতে করে কোনোভাবেই ওই সাপটি বের হতে না পারে। সে যেই স্বপ্ন দেখেছে সেটা তার পরিবারের সাথেও শেয়ার করে। সে তো বেশ নাম করা একটা সাপুরে ছিল, ওঝাও ছিল বটে। আর এই যে জিন সাপ, এগুলো নিয়ে তার একটা বেশ ভালোই অভিজ্ঞতা ছিল, তাই এগুলোকে সে পাত্তা দেয়নি। পরিবারকে হেসে হেসেই বলেছিল, এই সাপটা রাতে আমাকে স্বপ্ন দেখায় যে তাকে ছেড়ে দিতে হবে। কত বড় সাহস! আরে বেটা, তোর মতো কতগুলোরে ধরছি, কতগুলোকে মাটির নিচে পুঁতে দিছি, কতগুলোকে বন্দি বানিয়ে কত কাজ করাইছি, তুই কি জানিস? এরকম মজা করে নাকি কথা বলেছিল। ওই দিনটা ওভাবে চলে যায়। এরপরে সকালবেলা সাপুরকে ঘরে পাওয়া যায় না, পাওয়া যায় বাসা থেকে খুব কাছাকাছি একটা ঝোপের পাশে। তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার চেহারা দেখে অবশ্য কিন্তু মনে হয়নি তাকে সাপে কেটেছে। তবে যেই হাঁড়িটা সে খুব শক্ত করে বেঁধে রেখেছিল, সেই হাঁড়ি খুলে দেখা গেল ওই হাঁড়ির মধ্যে কোনো সাপ নেই। ঠিক ওই ধরনের একটা সিচুয়েশন যেখানে হয়েছে, অর্থাৎ এই যে লাটিম গাছকে কেন্দ্র করে এই ধরনের ঘটনাগুলো হয়েছে, এই লাটিম গাছের পাশ দিয়ে আসার সময় মূলত ওই অবয়বটাকে দাদা দেখেছিলেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুমন ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এবারে চলে যাব আমাদের আজকের ফেয়ার উইথ টুয়েসডের 12তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম বেলাল। ওনার ওই সময়, অর্থাৎ ঘটনা যখন ঘটে তখন তার বয়স ছিল 13 বছরের মতো। ঘটনাটা 2013 সালে ঘটেছিল। ওনার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা, আর ওনার গ্রামের নাম হচ্ছে দক্ষিণ জামুডাঙ্গা। ঘটনাটি মূলত ওনার পরিবারের সাথেই ঘটে। ওনাদের যে থাকার ঘর, সেখানে এই ঘটনাটি ঘটে। ওনাদের ঘরের বর্ণনাটা একটু আমরা দিয়ে নেই। ওনাদের ঘরটা ছিল মাটির ঘর। ওই এলাকাতে কিন্তু অনেক মাটির ঘর রয়েছে। ঘরের ভেতরে দুটো চৌকি ছিল, দেয়ালের ডান পাশে একটা, আর একটা পাশে, বাম পাশে আর একটা, মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা ছিল। একটাতে এই বেলাল ভাই আর ওনার আব্বা থাকতেন, আর একটাতে ওনার মা থাকতেন। এছাড়াও
আরও একটা টিনের ঘর ছিল যেটাতে ওনার বড় ভাই থাকতেন। উনি ছোট হয় ওনার আব্বার সাথেই ঘুমাতেন। আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে ওনার আব্বাকে নাকি সবসময় বোবায় ধরতো, ওই যে ঘুমালে বোবা জিন ধরে আমরা বলি না, ওইটা আর কি। এটা পরিবারের সকলেই জানতেন। একদিন রাতে ওনার আব্বা ঘুমানোর জন্য বিছানায় শুয়েছেন, হালকা চোখ লেগেছে আর কি, ঘুম ঘুম ভাব। এর মধ্যে হয় কি, ওনার আব্বা দেখতে পান ওনার পায়ের কাছে যেই জানালা আছে ওই জানালার ভেতর দিয়ে কেউ একজন ঢুকলো। উনি তো জানেন এটা কি, কারণ তাকে সবসময় তো এই বোবায় ধরতো। এরপর ওনার আব্বা যে কাজটা করেন, যে পায়ের কাছে আসতেই জোরে ডান পা দিয়ে একটা লাথি মেরেছেন, সাথে সাথে নাকি ওই জিনিসটা কোকাতে কোকাতে জানালা দিয়ে আবার বেরিয়ে যায়। সেদিন রাতে আর তেমন কিছু হয়নি। এর বেশ কিছুদিন পর ঘটে আরেকটি ঘটনা। এমনি নর্মালি দিনকাল যাচ্ছিল, একদিন রাতে ওনারা সবাই তো ঘুমিয়েছেন। ঘুমের মধ্যে হয় কি, হঠাৎ করে ওনার আব্বা এই বেলাল ভাইয়ের হাতটা চেপে ধরে। ওনার আব্বা ভেবেছেন হয়তো বোবা আসছে, কিন্তু এটা যে বেলাল ভাই তার পাশে শুয়েছেন এটা কিন্তু তার একদমই মনে ছিল না। ওনার মাথায় ওই জিনিসটা কাজ করছে না। বোবা আসছে ভেবে ওনার আব্বা তো ওনার উপর চেপে বসার চেষ্টা করছে, তাকে মারার চেষ্টা করছে। এদিকে আবার এই 13 বছর বয়সী বেলাল ভাই ভাবছেন আব্বাকে তো প্রায় সময় বোবায় ধরে, হয়তো এই জিনিসটাই এসেছে আব্বাকে ধরার জন্য, কিন্তু ভুলবশত আমাকে ধরেছে। এটা ভেবে উনিও মারতে শুরু করেছেন। একবার ওনার আব্বা ওনার বুকের উপর চেপে বসার চেষ্টা করেন, আর একবার উনি ওনার আব্বার বুকের উপর চেপে বসে তাকে মারার চেষ্টা করছেন। এই বাপ বেটায় শুরু হয়েছে মারামারি। দুইজন মিলে ধস্তাধস্তি শুরু করেছেন। দুজন মিলে এতটা ক্লান্ত হয়ে পড়েছেন যে আর নড়তেই পারছিলেন না, গা ঘেমে একাকার হয়ে গেছে। আর যেহেতু উনি 13 বছর বয়সী একটা কিশোর, তো কিশোরও বলবো না, বালক, উনি কি ওনার আব্বার সাথে পারেন? এদিকে ওনার আব্বা ওনার বুকের উপর একরকম চড়েই বসেছে একটা পর্যায়ে। তখন এই বেলাল ভাই কি করেছেন, ওনার আব্বাকে সজোরে মেরেছেন এক লাথি। এক লাথি খেয়ে ওই দুই চোখের মাঝখানে যে গ্যাপটা ছিল ওখানে গিয়ে ওনার আব্বা ছিটকে পড়েছেন। তখন উনি মনে মনে ভাবেন, যাক এই বোবাটা এখন মনে হয় কোকাতে কোকাতে জানালা দিয়ে বের হয়ে যাবে। কিন্তু না, বেলাল ভাই দেখেন তিনি যাকে বোবা মনে করেছেন সেই জিনিসটা উঠে আবার ওনাকে চেপে ধরেছেন। এর ভিতরে ওনার আব্বা আবার হুট করে বলে ওঠে, এই তুই আবার আসছিস আমাকে জ্বালানোর জন্য। তো এই কথা শোনার সাথে সাথে এই বেলাল ভাইয়ের ঘোর কেটে যায়। তখন ওনার মনে পড়ে, আরে পাশে তো মা আছে। উনি তখন চিৎকার করে বলতে থাকেন, মা কুপি জ্বালাও, তাড়াতাড়ি কুপি জ্বালাও। আর ঘরের বর্ণনাটা তো আমরা শুরুতেই দিয়ে ফেলেছি। ওখানে তো দুটো বিছানা আছে। এই যে দুই বাপ বেটা মিলে মারামারি করছেন, পাশের বিছানা থেকে ওনার মা কিছুই বলতে পারেন না, কিছুই টের পাচ্ছেন না। বাপ বেটা ধস্তাধস্তি করছেন, একজন তো নিচে পড়ে গেল, আবার উঠলো। এদিকে ওনারা নাকি যেই শব্দটা করছেন এই শব্দটাই শুধু বাইরে থেকে শুনতে পেয়েছিলেন ওনার বড় ভাই। একরকম গোংরানোর মতো নাকি আওয়াজ বের হচ্ছিল, স্পষ্ট কোনো কথা নাকি বের হচ্ছিল না। মারামারি এমন একটা পর্যায়ে চলে যায় যে ওনার আব্বা বলে ওঠে যে আজকে তোর ধরছি রে, আজকে তোকে মেরেই ফেলবো। এদিকে উনি তো বলার চেষ্টা করছেন যে ও মা কুপি জ্বালাও, কুপি জ্বালাও। ওই সময় তো ওনাদের গ্রামে নাকি ইলেকট্রিসিটি ছিল না, ওনাদের বাড়িতেও ছিল না। গ্রামে বলতে কিছু কিছু জায়গায় ছিল, অধিকাংশ বাড়িতেই ছিল না আর কি। ওনাদের বাড়িতেও ওই সময় ইলেকট্রিসিটি ওনারা তখনও নেননি। কি মনে করে ওনার মা উঠে পড়েন, ওনার মা উঠে কুপিটা ধরিয়েছেন। তখন দেখা গেল এই অবস্থা, এই বাপ বেটা মিলে মারামারি করছেন। তখন কিন্তু দুজনেরই খেয়াল হয়, এই বেলাল ভাইয়েরও খেয়াল হয়, হায় হায় সর্বনাশ, আমরা কি করতেছি, বাপ ছেলে মিলে মারামারি করতেছি। আর তখন কিন্তু এই বেলাল ভাইয়ের বাবাও খেয়াল করেন যে সর্বনাশ, আমি আমার ছেলেকে মেরে ফেলতে যাচ্ছিলাম। এদিকে বেলাল ভাইও লজ্জা পাচ্ছেন যে কি কাজটা করলাম, আমি এই বোবা জিন মনে করে আমার বাবাকে লাথি দিয়ে নিচে ফেলে দিছি। এই বিষয়টা নিয়ে দুজনই বেশ বিব্রত বোধ করেন, দুজনই বেশ লজ্জিত হয়ে যান। তখন ওনার বাবা ক্ষিপ্ত হয়ে ঘরের বাইরে চলে গিয়ে বিশ্রীভাবে গালিগালাজ করতে থাকেন আর বলতে থাকেন, আমার বাড়িতে এসে
আমার সাথে আমার ছেলের মারামারি বাঁধিয়ে দিস? তোর এত বড় সাহস? সময় থাকতে ভালো হয়ে যা, না হলে তোর অবস্থা কিন্তু খারাপ করে ছাড়বো। আসলে ওই যে দুষ্টু বোবা জিনটা, সে এমন এক মায়াজাল সৃষ্টি করেছে যে এই বেলাল ভাই দেখছেন যে বোবা জিনটা এসেছে, আর ওনার বাবা দেখছেন বোবা জিন এসেছে। আসলে বাপ বেটার মধ্যে একটা মারামারি লাগিয়ে দিয়েছে, একে অন্যে মারামারি করতে করতেই শেষ হয়ে যাবে এমন একটা অবস্থা। আল্লাহর অশেষ রহমতে ওনার মা ওই গোঙানির কিছুটা আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে পড়েন, কিন্তু এই যে ডাকাডাকি করেছেন কিচ্ছু শোনেন নাই উনি, কোনো কিছুই ওনার কানেই ঢোকে নাই। অথচ ওনার ঘুম কিন্তু খুবই পাতলা ছিল, সামান্য শব্দেই ঘুম ভেঙে যেত ওনার। তো এই ঘটনার পর ওনার বাবা এরকম গালিগালাজ করার পর টিউবওয়েলে গিয়ে হাত মুখ ধুয়েছেন। এরপর তো বেলাল ভাই হাত মুখ ধুয়েছেন, ঘেমে তো একাকার হয়ে গেছেন। ওই রাত্রে আর বাসার কারোরই ঘুম হয় নাই। এই ঘটনার পর সকালবেলা ওই গ্রামে আব্দুস সাত্তার নামে এক দাদু ছিল। উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন আর কি, খুব বেশি কিছু জানতেন না, মানে হালকা পাতলা আর কি। তো ওনার কাছে যখন গিয়েছেন, সব ঘটনা তো উনি শোনেন, তখন উনি একটা তদবির দেন। উনি বলেন যে এমন গাছের কাটা আনতে হবে যেই গাছে মানে অধিকাংশে কাটা আছে, মানে একটা দুইটা কাটা এরকম না, যেমন কিছু কিছু কাটা থাকে না খুব সুচালো কাটা, যেমন বাবলা গাছ, তারপর খেজুর গাছ, মানে যেই গাছে কাটা থাকে, এই গাছের ডালগুলোতে মাত্রাতিরিক্ত কাটা থাকে, যে গাছে সহজে ওঠা যায় না, ওঠার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। এমন 7টা গাছ থেকে কাটা সংগ্রহ করতে হবে, আর কাটাগুলো 7 রকমের হতে হবে, চেহারাই হতে হবে অন্যরকম। এরপর এই বেলাল ভাইয়ের বড় ভাই কাটাগুলো সংগ্রহ করে আনেন। এই যে সাত্তার দাদু, উনি আরবিতে কাগজের উপরে কিছু জিনিস লেখেন, এরপর বিশেষ একটা তদবির তৈরি করে ওনাদেরকে দিয়েছিলেন। আর এই তদবিরগুলো ব্যবহার করতে বলেন বেলাল ভাইকে তার বাবাকে, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার বেশ কিছুদিন পর ওনার বাবা নাকি স্বাভাবিকভাবেই মারা যান। ওনার মৃত্যুর সাথে নাকি প্যারানর্মাল কোনো বিষয়ের ওরকম কোনো সম্পর্ক ছিল না। ওনার বাবা মারা যাওয়ার পর পরিবারের চিন্তা, তারপর নিজের স্বামী হারানোর যে কষ্ট, এই কারণে ওনার মায়ের মধ্যে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা দিল। এলোমেলো কথা বলতেন, অযৌক্তিক কথা বলতেন, কখনো কখনো যৌক্তিক কথাও বলতেন। তবে এরই সাথে ওনাদের বাসায় আর একটা সমস্যা শুরু হয়ে গেল। রাতের বেলা কে যেন ঘরের চালে ঢিল মারত, 1 দিন 2 দিন এরকম করতে করতে প্রতি রাতেই এরকম ঢিল পড়তে থাকে। তখন এরকম সমস্যার সমাধান তো করতে হবে, এই জন্যই তারা একটা পদক্ষেপ নেন। তা হলো কে ঢিল মারে এই জিনিসটা দেখার জন্য গ্রামের কিছু লোকজন ওত পেতে থাকতো। দূরে তারা টর্চ লাইট লাঠি সোটা নিয়ে অপেক্ষা করতো যে দেখবো কে ঢিল মারে। ওই সময় কিন্তু ওনার বড় ভাই মোবাইল ফোন ব্যবহার করা শুরু করেছেন, বাটন ফোন, সেটা উনি ব্যবহার করতেন। আগে থেকেই ওনার বন্ধু বান্ধবদেরকে রেডি করে রাখছেন যে ফোন দিলেই তোরা আমাদের বাড়ি ঘিরে ফেলবি, দেখতে হবে কে ঢিল দেয়, কাউকে না কাউকে তো পাওয়াই যাবে। তো রাতেরবেলা যখনই ঢিল পড়েছে, উনি তো ফোন দিয়ে বলেছে এই ঢিল পড়ছে, সাথে সাথে তো তারা লাঠি সোটা নিয়ে চলে আসছে, বাড়ি ঘেরাও করে ফেলছে, কিন্তু কাউকেই আর পাওয়া যায় না। এভাবে বেশ কয়েকদিন বন্ধু বান্ধবরা কিন্তু এই বাড়ি ঘেরাও করে খোঁজার চেষ্টা করেছিলেন যে কে এই বাড়িতে ঢিল মারে, কাউকেই আর পাওয়া যায় না। এরপর হঠাৎ করে শুরু হয় আর একটা সমস্যা। ওনার মা দেখতেন যে ওনার আব্বা বাড়ি থেকে হেঁটে হেঁটে বাইরে যাচ্ছে। মা নামাজ পড়তে গেলে কিছু অবধ নাকি সামনে এসে ভয় দেখাতো। মাঝে মধ্যে ওনার আব্বাকে হেঁটে যেতে দেখতেন। এই কারণেই নাকি তার মধ্যে এই পরিবর্তনটা আসতে থাকে। মানুষজনকে দেখতে পারতো না। দেখা যাচ্ছে যে ওনার মায়ের যে ভাই, অর্থাৎ এই বেলাল ভাইয়ের মামা, তাদেরকেও সহ্য করতে পারতো না। এরকম অনেক ধরনের সমস্যা শুরু হয়েছিল। এরপর দেখা গেল রংপুরে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। ওখানে নিয়ে গেলে দেখা গেল যে ওনাদের মতো আরো অনেক রোগী সেখানে চিকিৎসা নেওয়ার জন্য ভিড় করেছেন, সিরিয়াল দিয়ে বসেছেন। অনেকক্ষণ পর সিরিয়াল আসে। ওখানে যাওয়ার পর সবকিছু খুলে বললে তিনি চিকিৎসা শুরু করেন। ওনার মাকে সামনে বসে জিন হাজির করানো হয়।
এরপর তাদের সঙ্গে ওই হুজুর কিছু কথা বলেন, কথায় কাজ না হয় হুজুর ওই জিনদেরকে একটা বোতলে বন্দি করেন। বোতলটা বেলাল ভাইয়ের হাতে দিয়ে বলেন যে কোন একটা নির্জন জায়গায় মাটি গভীরভাবে খুঁড়ে এই বোতলটা পুঁতে রাখতে। এরপর উনি কিছু নাকি ওষুধ লিখে দিয়েছিলেন। এই ওষুধগুলো কবিরাজি ওষুধও ছিল না, এগুলো ছিল নর্মাল যে ওষুধগুলো ফার্মেসিতে পাওয়া যায় সেই ওষুধ। উনি এছাড়া অন্য কোনো তদবিরও দেননি। মূলত ওনার মায়ের শারীরিক যে সমস্যাগুলো হয়েছিল এই জন্যই উনি এই ওষুধগুলো লিখে দিয়েছিলেন। আল্লাহর রহমতে উনি এরপর থেকে অনেকটাই সুস্থ হয়ে যান। এখন তো অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ, তবে মাঝে মাঝে নাকি কিছুটা অস্বাভাবিক আচরণ তার মধ্যে দেখা যায়, তবে সেটা খুব বেশি না। যেহেতু এরকম একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে উনি গিয়েছেন, পারিবারিক চাপ, হঠাৎ করে ওনার হাজবেন্ড মারা গেলেন, তো এই কারণেই মূলত এই সমস্যাটা ওনার হয়েছিল। মানসিকভাবে যতটুকু উনি ভেঙে পড়েছিলেন ওই কারণে কিছুটা যে এই সমস্যাটা হয়েছে এটা আর এই ওষুধে যায়নি। তবে অন্যান্য যে সমস্যাগুলো ছিল এটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। এখন উনি অনেকটাই সুস্থই বলতে হবে আর কি। ওরকম এলোমেলো কথা তো অনেকেই অনেক সময় বলে থাকেন, ওটা আসলে ধর্তব্য নয়। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা এখানে একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে অনেকেই বোবা জিন দ্বারা আক্রান্ত হন, ঘুমের মধ্যে বোবা জিন ধরে। আসলে এইটার সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, তবে এর বাইরেও যে সত্যি সত্যি কিছু জিন এসে ধরে ঘুমের ভিতরে, এরপর যে সমস্যাগুলো হয় এটাও কিন্তু সত্য। ওই বাড়িতে কিছু একটা ছিল যেটা ওনার বাবা জানতেন। এই কারণেই যখন ওনার ছেলের সাথে ওই বোবা জিন মারামারি লাগিয়ে দিয়েছিল উনি খুব ক্ষুব্ধ হয়েছিলেন, বাইরে গিয়ে গালিগালাজ করেছিলেন। এগুলো আগে থেকে ওনাদের বাড়িতে থাকতো, এটা ওনার বাবা জানতেন। বাচ্চাদেরকে ওভাবে বলতেন না, হয়তো বা বললে ভয় পাবেন এই চিন্তা করে নিজের মধ্যেই রাখতেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি বেলাল ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ওনার নানার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার নানার বাড়ি যশোরের ঝিকলগাছা জেলার বোধখানা গ্রামে। তো নানার নাম আবুল হক সর্দার, তবে ঘটনাটি ঘটেছিল নানার বাবার সাথে। আমরা বড় নানা বলে সম্বোধন করব। অনেক আগের ঘটনা তো, সালটা ওভাবে ঠিক মনে করতে পারেন নাই, তবে যতটুকু বোঝা যায় 1944-45 সালে এরকম আশেপাশে হবে আর কি। তো এই বোধখানা গ্রামে ওনার নানার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা বাওড়। গ্রামের মানুষ সেই বাওড় থেকেই বর্ষাকালে মাছ ধরতো, আর যখন পানি শুকিয়ে যেত ওখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন ফসলের চাষ হতো, বিশেষ করে সরিষার চাষ বা অন্যান্য চাষগুলো সেখানে হতো। তো অনেক মানুষই বর্ষাকালে সেখান থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতেন। তো নানার বাবাও ছিলেন এমনই একজন, অভাবের সংসার, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন। তাছাড়া নানার বাবা সুঠাম দেহের একজন মানুষ ছিলেন। বাওরে সবাই ছোট ছোট নৌকা, বিশেষ করে ডিঙি নৌকাগুলো ব্যবহার করতো। অনেকে তাল গাছ দিয়ে বানানো এক ধরনের ছোট নৌকা দিয়ে মাছ ধরতো। দিনে রাতে সবসময় মানুষ মাছ ধরতো। রাতের বেলা বিশেষ করে বড় বড় মাছ পাওয়া যেত, বড় বড় বোয়াল, এই ধরনের মাছ রাতের বেলা নাকি সেখানে পাওয়া যেত। তো নানার বাবা উনি রাত দিন বিভিন্ন সময় যখন সুযোগ পেতেন তখনই মাছ ধরতেন। বিশেষ করে রাতের বেলা উনি মাছ ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বড় বড় মাছ পাওয়া যেত। তো একদিন উনি রাতের বেলা মাছ ধরার সরঞ্জাম সহ, গ্রামের ভাষায় কোচ, জাল, আরো বিভিন্ন ধরনের সরঞ্জামাদি রয়েছে, এগুলো নিয়ে উনি গিয়েছেন বাওরে মাছ ধরতে, ওই তাল গাছের ছোট ওই ডিঙি নৌকাটা নিয়ে। নিজের সুরক্ষার জন্য উনি সবসময় একটা গাছি দা রাখতেন। উনি মাঝে মাঝে খেজুরের গাছ কাটতেন। খেজুরের গাছ কাটার জন্য ধারালো এক ধরনের বড় দা দরকার হয়, তো ওই ধরনের দা ওনার কাছে সবসময় থাকতো। রাতের বেলা উনি ওই দাটা নিয়ে যেতেন। উনি প্রতিদিনের মতো ওই রাত্রেও মাছ ধরতে গিয়েছেন। মাছ ধরতে ধরতে গভীর রাত হয়ে যায়, অনেক মাছ পেয়েছিলেন উনি। হঠাৎ করেই উনি খেয়াল করেন যে দূর থেকে পানির পাক সৃষ্টি হয়েছে এবং ওই পাকটা আস্তে আস্তে ওনার দিকে আসতে শুরু করেছে। ওই জায়গাটা আসলে গভীর না, তারপরও ওখানে পাক সৃষ্টি হয়েছে কেন? এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়, ওখানে পাক সৃষ্টি হওয়ার কথা নয়। উনি যখন বুঝতে পারলেন এটা স্বাভাবিক কোনো কিছু না, তখন উনি নড়ে চড়ে বসলেন। ওনার হাতে থাকা গাছি দাটা উনি হাতে রাখলেন। ওদিকে ওই পাকটা আস্তে আস্তে তার নৌকার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। তো যখন দেখলেন যে ওইটা নৌকার একদম কাছে চলে এসেছে, তখন উনি চিৎকার করে বলে উঠলেন, এই, আমার ক্ষতি করার জন্য যদি তুই এসে থাকিস
তাহলে চলে যা, নইলে কিন্তু এক কোপে তোকে 2 খণ্ড করে ফেলবো, কেটে টুকরো টুকরো করে ফেলবো। পাকটা ওখানে থেমে যায়, কিছুক্ষণ পাক হতে থাকে, এরপর পাকটা নিমিষেই মিলিয়ে যায়, পানি একদম শান্ত হয়ে যায় আগের মতো। উনি তখন ভয়ে নৌকা ঘুরিয়ে পাড়ের দিকে যাওয়া শুরু করেছেন। যখনই পাড়ের দিকে নৌকা ঘুরিয়েছেন তখনই উনি দেখতে পান যে আরে একই, আমি কোথায়, পানি কোথায়, আমি কোথায় আসছি। নৌকা তো আর একটুও আগাচ্ছে না, একটুও আগাতে পারছেন না উনি নৌকা নিয়ে। উনি দেখলেন উনি একটি শস্য ক্ষেতের মধ্যে নৌকার উপর বসে আছেন, চারদিকে শুকনো। উনি মূলত মাছ ধরতে ধরতে বাওরের অনেক ভেতরে চলে গিয়েছিলেন। আর যখন উনি দেখতে পেলেন উনি একটি শস্য ক্ষেতের মধ্যে বসে আছেন, তখনই বুঝতে পারলেন উনি মারাত্মক এক বিপদে পড়ে গেছেন। উনি ওনার জানা বিভিন্ন দোয়া দুরূদ পড়তে থাকলেন। হঠাৎ করেই উনি দেখলেন যে আরে এখন শস্য ক্ষেত কোথায়, উনি তো বাওরের মধ্যেই বসে আছেন। উনি তখন দ্রুত আবার নৌকা পাড়ের দিকে বাইতে শুরু করলেন। অল্প সময়ের মধ্যেই উনি নৌকা নিয়ে পাড়ে চলে আসেন। তবে এতক্ষণে কিন্তু আশেপাশে কোনো মানুষকে উনি দেখেন নাই কেন এটাও বুঝতে পারছেন না। সাধারণত এই সময় অনেক মানুষই বিভিন্ন জায়গায় হারিকেনের আলো জ্বালিয়ে বা কুপির আলো জ্বালিয়ে মাছ ধরতে থাকেন, কিন্তু এখন মানুষের কোনো নামগন্ধই নেই। উনি যদিও বা সাহসী ছিলেন, তারপরও কেন জানি অনেক ভয় পেয়ে যান। উনি দোয়া দুরূদ পড়তে পড়তেই পাড়ের দিকে আগান, পাড়ের কাছে চলেও আসেন, পাড় থেকে নামেনও। উনি ওনার নৌকাটি ঘাটে বেঁধে মাছগুলো নিয়ে ভয়ে ভয়ে বাড়ির দিকে রওনা দেন। তো ওই সময় চাঁদের আলো মোটামুটি ছিল, খুব ছিল বিষয়টা এরকম না, মোটামুটি ছিল আর কি। তো উনি যখন ওই বাওরের নিচু জায়গা থেকে উঁচু জায়গার দিকে উঠছেন, মানে রাস্তার দিকে উঠবেন, তখন কিছুটা হোঁচট খেয়ে পড়ে যান। আর তখন ওনাকে কেউ পেছন থেকে বলে ওঠে, কি রে খোকা, পড়ে গেলি? কণ্ঠটা ওনার খুব পরিচিত লাগে। এটা শুনে উনি পেছন দিকে তাকান। তখন উনি দেখেন তাদেরই গ্রামের একজন হিন্দু ভদ্রলোক, যিনি ডক্টর ছিলেন, গ্রাম্য চিকিৎসক ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, উনি দাঁড়িয়ে আছেন। আর ওনাকে বলছে, ওঠ ওঠ খোকা, ভয় পেয়েছিস নাকি? ওঠ, ভয়ের কিছু নাই। তখন উনি বলেন, মানে বড় নানা বলেন যে হ্যাঁ ডাক্তার কাকা বাবু, আমি ভয় পাইছি, ওই বাওরের মধ্যে একটু ভয় পাইছি আর কি। তখন ওই ডাক্তার বলেন, ভয়ের কিছু নাই, যা যা বাইতে যা। এরপর বড় নানা যখন দাঁড়ান, শরীরটা একটু স্থির করে দাঁড়িয়েছেন আর কি, মাছগুলো তো পড়ে গিয়েছিল হোঁচট খেয়ে, ওগুলো যখন উঠাতে যাবেন তখন উনি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভয়টা পেয়েছিলেন। ওই যে কাকা বাবু ডক্টর, গ্রাম্য চিকিৎসক, তখন এই বড় নানার মনে পড়ে, আরে এই ডাক্তার বাবুর সাথে যে উনি কথা বললেন, এই ডাক্তার বাবু তো বহুদিন আগেই মারা গেছেন, তাও 20-25 বছর আগে হবে। তখন ওই লোকটার দিকে উনি ফিরে তাকিয়েছেন, আর তখনই দেখেন যে ভয়ঙ্কর একটা অবয়ব ওখানে দাঁড়িয়ে আছে আর বিশ্রীভাবে হাসছে। উনি কি করেছেন, ওখানে সবকিছু রেখে, ওই দা মাছ যা যা আছে সব রেখে দিয়েছেন, বাড়ির দিকে দৌড়। তখন পেছন থেকে বলতেছে ওই অবয়বটা, কিরে খুব সাহস না, আমাকে না কেটে 2 টুকরো করে ফেলবি? তো কাট, দৌড়াস কেন, এত ভয় কিসের, সব ভয় চলে গেল, কিরে দাঁড়া দাঁড়া, এভাবে বলছে আর কি। উনি কিন্তু আর পেছন দিকে তাকান, উনি তো ওনার মতো করে দৌড়াচ্ছেন। উনি একবারে ওনার বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর উঠানের উপর প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির সদস্যরা তার চিৎকার শুনে ঘুম থেকে জেগে যায়, তাকে ধরাধরি করে ঘরের মধ্যে নিয়ে আসে। ওই রাত্রেই মসজিদ থেকে হুজুর ডেকে এনে ঝাড়ফুঁক করানো হয়। সকালবেলা ওনার হুঁশ ফেরে, তখন তার শরীরে প্রচন্ড জ্বর। সবাই যখন জিজ্ঞেস করে কি হয়েছিল, উনি তখন আস্তে আস্তে সবকিছু বলেন। এরপর বাওরের দিকে লোকজন গিয়েছেন, গিয়ে দেখেন যে ওনার সেই গাছি দাটা পড়ে আছে, এছাড়া মাছ বা অন্য কোনো কিছুই সেখানে ছিল না। তো ওনার যে জ্বর এসেছে, কোনো ওষুধেই এই জ্বর আর কমে না। অনেক ঝাড়ফুঁক করা হয়েছিল, তারপরেও কমে না। 3 দিন সর্বোচ্চ উনি স্টে করেছিলেন। এই জ্বরে আক্রান্ত হয়েই উনি মারা যান।
স্থানীয় কবিরাজরা বলেছিলেন যে উনি ভয়ের খোলে পড়ে গেছেন, মানে হঠাৎ করে এই ধরনের ভয় যদি কেউ পায়, এতে যে প্রচন্ড জ্বর আসে, এই জ্বরে অনেকে মারা যান। তো উনি ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, মানে হঠাৎ করে উনি যে এরকম ভয় পাবেন উনি তো কখনো কল্পনাতেই আনেন নাই। মূলত এই কারণে মারা গেছেন। ওই কবিরাজরা বলেছিলেন যে ওই জিনে যে তাকে মেরে ফেলেছে বিষয়টা এরকম না, ওই ভয়ের কারণে উনি মারা গিয়েছেন। তবে উনি যে সাহস দেখিয়ে ওই যে দা দিয়ে কোপ দেবেন এটা বলেছিলেন, এই জন্যই জিনটা ক্ষিপ্ত হয়ে তার কাছে চলে এসেছিল এবং ভয়ঙ্কর আকৃতিতে তাকে ভয় দেখিয়েছিল, এটাই কবিরাজরা বলেছিলেন। তবে এই ধরনের সাহস করা উচিত নয়, দোয়া দুরুদ পড়ে ওখান থেকে চলে আসা উচিত, এটাই অনেকে পরামর্শ দেন। বেশি সাহস করতে গেলে কিন্তু এই ধরনের বিপদ আপদ হয়ে যায়, আর ভাগ্য খারাপ থাকলে আর তো কথাই নেই। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ইমরান হোসেন ভাইকে ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চাই না এরকম ঘটনা আর কারো সাথে ঘটুক। আর যদি কখনো এই ধরনের সমস্যা আমরা ফেস করি, আমরা দোয়া দুরুদ পড়ব, তবে এদের সাথে ভয়ঙ্কর আচরণ আমরা করার চেষ্টা করব না, তাতে করে এরা বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং আরো বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করতে পারে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, ভয়ের খোলে যদি কেউ একবার পড়ে যায়, আল্লাহর রহমত ছাড়া কোনো চিকিৎসা কাজে লাগবে না, কোনো চিকিৎসাতেই সুস্থ হবে না, মারা সে যাবেই। পূর্বের ঘটনার সূত্র ধরে এখন আরো একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটিও আমাদেরকে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন, যার নাম রিফাত। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সুটকিকান্দি গ্রামে। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামের জুবাইল সিটি থেকে 34 কিলোমিটার দূরে আবু হায়দ্রে নামক স্থানে রয়েছেন। এই 2025 সালেরই মার্চ মাসের 7 তারিখে উনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে যাত্রা শুরু করেছেন। যার সাথে মূলত ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে জিয়া। তবে একজনের সাথে ঘটেছে বিষয়টা এরকম না, আরো একজনের সাথে ঘটেছে। আর এই যে জিয়া ভাই, উনি বর্তমানে রেন্টে কারে গাড়ি চালান, ওনার নিজেরই গাড়ি রয়েছে। ফেব্রুয়ারি মাসে, মানে এই বছরের ফেব্রুয়ারি মাসে এই রিফাত ভাইয়ের কাকার বিয়ে উপলক্ষে উনি একটি গাড়ি ঠিক করার জন্য এই জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং জিয়া ভাইকেই উনি বায়না করেন, কথা দেন যে তার গাড়িটাই নেবেন। জিয়া ভাইও আশ্বস্ত করেন এবং উনিও কনফার্ম করেন যে হ্যাঁ আমি যাব। যেদিন বিয়ে ওনাকে একটু আগেই আসতে বলা হয়েছিল, কারণ হচ্ছে গাড়িটা সাজাতে হবে তো। আর বাংলাদেশে যেহেতু এই জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে বিভিন্ন ধরনের উৎসবগুলো হয়ে থাকে, সামাজিক উৎসব, বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানগুলো, ওয়াজ মাহফিলগুলো, এগুলো কিন্তু হয়ে থাকে। বৃষ্টি ঝড় এগুলো থাকে না, এই জন্য এই সময়টা আমাদের জন্য পারফেক্ট। এই কারণেই মূলত ফেব্রুয়ারি মাসে মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাছাড়া মার্চ মাসের 7 তারিখে রিফাত ভাই চলে যাবেন, তো এইভাবেই সময়টা আসলে ফিক্সড করা হয়েছিল। তো এই যে জিয়া ভাই, যিনি যার গাড়ি, উনি আগে আগে চলে আসছেন, গাড়ি সাজানো হচ্ছে। তো রিফাত ভাই উনি যেহেতু ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন, সুযোগ পেলে সংগ্রহ করার চেষ্টা করেন, এই জন্য জিয়া ভাইকে বলেন যে ভাই আপনি তো অনেকদিন ধরে গাড়ি চালান, কোনো ভয়ের ঘটনা ঘটছে কিনা। তখন উনি একটি ঘটনা বলেছিলেন, ওই ঘটনাটি পরবর্তীতে উনি সৌদি আরবে এসে রেকর্ড করে আমাদেরকে পাঠিয়েছেন। তো এই যে জিয়া ভাই, উনি কিন্তু ওনার পেশা জীবন শুরু করেছিলেন ঢাকার কোন একটি লোকাল বাসের হেল্পার হিসাবে। সেখানে 4 থেকে 5 বছর কর্মরত থাকার পর আস্তে আস্তে উনি ড্রাইভিংটাও শিখে ফেলেছেন ওনার ওস্তাদের কাছ থেকে। এরপর লোকাল বাসের ড্রাইভার হিসাবে উনি কাজ করতে থাকেন। এর কিছুদিন পরে উনি আন্তঃজেলা যে বাসগুলো চলে, ধরেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদী, এরকম যে বাসগুলো, এইগুলো চালানো শুরু করেছেন। এরপর উনি ঢাকার কোনো একটি হসপিটালের মালিকানাধীন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে কাজ করার অফার পান। বেশ ভালোই অফার ছিল। এখন হয় কি, এই লোকাল বাসগুলো চালাতে গিয়ে যাত্রীদের সাথে হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার আমাদের দেশে আর কি। এগুলো করতে করতে একটা সময় বিরক্ত হয়ে গিয়েছেন, চিন্তা করেছেন ধুর, এর থেকে অ্যাম্বুলেন্স চালাই ওইটাই ভালো, কোনো ঝামেলা নাই, হই হট্টগোল নাই, আর টাকা পয়সাও ভালো। এরকম 7 সকালে উঠে গাড়ি নিয়ে বেরোতে হবে না, ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, এরকম অনেক সমস্যাই তো হয়। এই জন্য মূলত উনি এই কাজটি আবার বেছে নেন, চলে আসেন ঢাকাতে। তো যেদিন উনি জয়েন করেছেন এর একদিন পরেই ওনার একটি লাশ নিয়ে ট্রিপের দায়িত্ব পড়ে। মূলত ওই হসপিটালেই ওই লাশটি মূলত ছিল।
এরপর ওই লাশটিকে নিয়ে যেতে হবে। উনি জানতে পারলেন যে এই লাশটি মূলত সুইসাইড করা লাশ, কোন একটি কারণে সুইসাইড করেছে, কারণটা উনি জানতে পারেন নাই। লাশটির পোস্টমর্টেম করাও হয়ে গেছে, সবকিছু শেষ, যথাযথ ফর্মালিটিস গুলো হয়ে যাওয়ার পর উনি লাশটিকে নিয়ে রওনা দেন। ঢাকা থেকে ঠাকুরগাঁতে যেতে হবে। আর উনি যেহেতু ওই হসপিটালে নতুন জয়েন করছেন আর কি, একজন হেল্পার তো লাগবেই। আর এত দূরের পথ ঢাকা থেকে সেই ঠাকুরগাঁ, দূরত্ব কিন্তু কম না, উত্তরবঙ্গের একটি জেলা। উনি রওনা দিয়েছেন। মোটামুটি উনি ঢাকা থেকে বের হয়ে ঠাকুরগাঁয়ের রাস্তা ধরছেন, অনেকটা পথ ওই যমুনা সেতুটুকু পার হয়ে চলে গেছেন, অনেকটা পথ পার হয়ে গেছেন আর কি। তো এরপর একটা নির্জন স্থান দিয়ে যখন গাড়ি চলছিল, হঠাৎ করে উনি বুঝতে পারলেন যে গাড়ির ইঞ্জিন মারাত্মক গরম হয়ে যাচ্ছে। যদিও বা উনি যাত্রা শুরু করার আগে চেক করে নিয়েছিলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, উনি দেখেছেন সবকিছু ঠিকঠাকই আছে। এরপর গাড়িটা উনি থামানোর পর উনি ইঞ্জিনটা আবার চেক করলেন, দেখলেন যে কোনো সমস্যা আছে কিনা, দেখলেন যে না, সমস্যা নাই। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই লাশের সাথে অন্য কোনো ব্যক্তি ছিল না, শুধু এই জিয়া ভাই, তার হেল্পার আর ওই লাশটা। তার কোনো আত্মীয় স্বজন নাই। ঠিকানা ছিল যে ওইখানে গিয়ে পৌঁছে দিতে হবে, আত্মীয় স্বজনের সাথে ফোনে যোগাযোগও হচ্ছে। উনি দেখলেন যে না, ইঞ্জিনে আর কোনো সমস্যা নাই, তবে পানিটা পাল্টালে ভালো হবে। উনি জাস্ট খালি ওই গরম পানিটা চেঞ্জ করেন, আবার ঠান্ডা পানি ভরে দিয়েছেন। এরপর আবার গাড়ি ড্রাইভ করা শুরু করেন। কিছুক্ষণ পর আবারও একই অবস্থা। এমনটা হওয়ার কথা না, ওই অ্যাম্বুলেন্সটা কিন্তু নতুন ছিল, এমনটা কিন্তু হওয়ার কথা না। রীতিমতো ধোঁয়া বের হতে শুরু করেছে। এরপর উনি আবারও থামান, আবার পানি পরিবর্তন করেন, আবার চালানো শুরু করেন। এবার উনি আস্তে ধীরে সামনে এগোতে থাকলেন। এরপর উনি এমন একটা জায়গায় চলে আসলেন, জায়গাটা বেশ নীরব। তখন কিন্তু রাত 3টা+ হয়ে গেছে। উনি কিন্তু মোটামুটি রাত 8টা নাগাদ রওনা দিয়েছিলেন, যেহেতু অনেক দূরের পথ। এমন একটা জায়গা দিয়ে ওনারা যাচ্ছিলেন যে চারপাশে জঙ্গলের মতো মনে হচ্ছিল, অনেক বড় বড় গাছপালা রয়েছে। পিচ ঢালা পথ, সেটা ঠিক আছে, কিন্তু কোথাও কোনো ঘর বাড়ি ওনারা দেখতে পাচ্ছেন না। মানে রাস্তার আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। উনি যে কোথায় আছেন সেটাও বুঝতে পারছিলেন না। ওই রাস্তায় উনি এর আগে যে খুব যে এসেছেন, বিষয়টা এরকম না। গুগল ম্যাপ ধরে ধরে উনি আগায় যাচ্ছেন আর কি। আর মাঝে মাঝে কিছু কিছু গাড়ি ক্রস করছিল, তাতে করে বোঝা যাচ্ছিল যে ওনারা ঠিক পথেই আছেন। একটা পর্যায়ে এসে ওনারা রাস্তায় আর কোনো গাড়ি ক্রস করতে দেখছিলেন না। এরকমটা হয় সাধারণত, এরকম রাত 3টা, 3:30 বা অনেক ভোরের দিকে, মানে আজানেরও আগে, তখন গাড়িগুলো ক্রস খুব একটা করে না। কারণ হচ্ছে অনেক আগে যে গাড়িগুলো ছেড়েছে সেগুলো ক্রস করে ফেলে। এই কারণে ওই সময় উল্টো দিক থেকে গাড়ি আসার সম্ভাবনাটা কম থাকে। তো এটাই মনে করেছিলেন যে গাড়ি আসছে না। হঠাৎ করে পেছন থেকে ঘর 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 আওয়াজ আসছে। তো জিয়া ভাই চিন্তা করেছেন যে পেছনে যে কপাট রয়েছে, অর্থাৎ ব্যাগডালা রয়েছে, এটা হয়তো বা কোনো কারণে লুজ হয়ে গিয়েছে, বা উনি তালা মারতে ভুলে গিয়েছেন, সেটা খুলে গেছে, বা তালা মেরেছেন খুলে গেছে কোনো কারণে। ওটার ফলে যে ঘর্ষণ হচ্ছে, এই কারণে ওই আওয়াজটা আসছে। উনি গাড়িটা থামান এবং ওনার হেল্পারকে দেখতে বললেন যে কি হয়েছে দেখো তো বাবা। তো হেল্পার নামার পর আসলে সে গিয়ে দেখে যে পেছনের ওই ব্যাগডালাটা খোলা। তখন জিয়া ভাই চিন্তা করেছেন যে মনে হয় উনি ভুলেই গেছিলেন মারতে। কিন্তু ভুলেই যদি যান, তাহলে এতটা পথ চলে আসেন, কতক্ষণ ড্রাইভ করছেন, কত জায়গায় ঝাঁকির উপর দিয়ে, মানে রাস্তা একটু খারাপ ছিল, ওর উপর দিয়ে গাড়ি নিয়ে গেছেন, কই তখন তো এরকম শব্দ হয়নি। চিন্তা করেছেন যে ওখানকার যে লক রয়েছে, ওইটাতে হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে, যার কারণে খুলে গেছে আর কি। তো উনি আবার তার হেল্পারকে বললেন যে লাগাই দাও ঠিকঠাক মতো। তো ঠিকঠাক মতো লাগিয়ে দেওয়া হলো আর কি, একদম তালাও মেরে দেওয়া হলো চাবি দিয়ে। এরপর আবার গাড়ি চলা শুরু হলো। মিনিট 10 ঠিকঠাক মতোই চললো, কোনো ঝাঁকি টাকি নাই রাস্তায়। হঠাৎ করে আবার একই সমস্যা, পেছন থেকে ঘর 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 আওয়াজ। তখন ওনারা একটু আতঙ্কিত হলেন, কি ব্যাপার, এরকম শব্দ হচ্ছে কেন? তো হেল্পার এবার পিছনে তাকিয়ে দেখে যে আরে ওই দরজার খানিকটা খোলা। তখন আবার গাড়ি থামানো হয়, হেল্পার নামে। এবার জিয়া সাহেবও নামলেন গাড়ি থেকে। নামার পর দুজন মিলে ওইটা ঠিকঠাক মতো লাগালেন। আবার গাড়ি চলা শুরু হলো। 5-7 মিনিট পর আবার একই সমস্যা। এবার কিন্তু ওনারা দুজনেই বেশ ঘাবড়ে যান। এবার যখন পেছন দিকে তাকিয়েছেন, হেল্পারও তাকিয়েছে, জিয়া
ভাইও তাকিয়েছেন, তাকে দেখতে পেলেন যে ওই লাশটা স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে, ওইটাই গড়াগড়ি খাচ্ছে। আবার দরজাটাও কিছুটা খোলা। লাশটা পড়ে গেল, ধপাস করে শব্দ তো হওয়ার কথা ছিল, এরকম কোনো শব্দ কিন্তু ওনারা পান নাই। ওনারা সাইড করে গাড়ি থামানোর পর পেছনের ব্যাগডালাটা খোলেন, চিন্তা করলেন যে লাশটা আবার স্ট্রেচারে রাখতে হবে, এবার বেল্ট দিয়ে বেঁধে দিতে হবে। ওনাদের একটা ভুল হয়েছিল, ওনারা বেল্ট দিয়ে বেঁধে দেন নাই, ওনারা এবার বেল্ট দিয়ে বাঁধবেন এরকম চিন্তাই করলেন। যখন লাশটার কাছে গিয়েছেন তখন ওনারা দেখতে পেলেন যে আরে এ কি, গাড়ির ভেতরের ফ্লোরটা রক্তে মাখামাখি, ওই লাশের শরীর থেকে রক্ত পড়েছে। চিন্তা করলেন যে এটা তো পোস্টমর্টম করা হয়েছে, বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া করা হয়েছে, এই জন্য হয়তো রক্ত পড়তে পারে, যেহেতু উপর থেকে পড়ে গেছে, মানে স্ট্রেচার থেকে পড়ে গেছে, এই কারণে হতে পারে। তখন উনি ওনার হেল্পারকে বললেন, মানে জিয়া ভাই ওনার হেল্পারকে বললেন যে তুমি ওর মাথার দিকটা ধরো, আমি পায়ের দিকটা ধরি, স্ট্রেচারে তুলে ফেলি। তো যখন মাথার দিকটা ওই হেল্পার ধরতে গিয়েছে তখন ওই মাথার দিকের ওই কাপড়টা সরে গিয়েছে। কাপড়টা যে শুধু অল্প একটু সরেছে তা না, বেশ এক পাশ সরে যায়, কারণ ওই উঠানোর সময় একটু আঁচড় লাগে, বলতে কাপড়ের উপর একটু আঁচড় লাগে, যার কারণে কাপড়টা একটু সরে যায়। আর তখনই লাশটা ছেড়ে দিয়ে বলে ওরে বাবার এ কি দেখলাম, এই বলে চিৎকার করে ওই হেল্পার। জিয়া ভাইও দেখতে পান যে এই লাশের শরীর বিভিন্ন জায়গায় খোপলানো, মানে খেয়ে ফেলেছে, কামড়ে কামড়ে খেলে যেরকম হয় আর কি, এরকম। উনি তো দেখে মারাত্মক ভয় পান, আর শুধু এই কথাটাই বলছে এই হেল্পারটা, ওরে বাবার এ কি দেখলাম। এরপর সে আর কোনো কথা নেই, চুপ, একদম স্তব্ধ হয়ে গেছে। দুজন মিলে লাশ তুলেছেন, বেল্ট দিয়েও বেঁধে দিয়েছেন। এরপর যথারীতি দুজন মিলে আবার গাড়ির সামনে বসেছেন, চালানো শুরু করেছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। জিয়া ভাই তার হেল্পারকে সাহস দিচ্ছিলেন। জিয়া ভাইও যে ভয় পান নাই বিষয়টা এরকম না, কিন্তু হেল্পার একদম চুপ, তার কোনো সারা শব্দ নাই। ঠিকানা মতো ঠাকুরগাঁয়ের সেখানে ওনারা পৌঁছে যান। পৌঁছে যাবার পর পরিবারকে লাশ বুঝিয়ে দেন, বলেন যে এই ঘটনা ঘটেছে। আর হেল্পার তখনও কোনো কথা বলছে না। পরিবারের সদস্যরা হেল্পারকে উল্টো বুঝ দিতে থাকেন, তারাও তো শোকের মধ্যে ছিলেন, তারপর হেল্পারকে বুঝ দিচ্ছেন যে এরকম সমস্যা হয় বাবা, ভয়ের কিছু নাই। স্থানীয় হুজুর ছিলেন যিনি আগে থেকে এসেছিলেন লাশ গোসল করার জন্য, উনিও তাকে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু হেল্পার কোনো কথা বলে না। ওখান থেকে বিদায় নিয়ে ওনারা রওনা দেন ঢাকার উদ্দেশ্যে। দীর্ঘ এই পথে হেল্পার একটা কথাও বলে নাই। যখন খাবার খেতে বলেছে সে নেমেছে, হালকা পাতলা খাবার খেয়েছে, একদম বোবার মতো চুপ, কোনো কথা নেই। ঢাকাতে চলে আসে। চলে আসার পর তারপর মানে যেই জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল ওখানে ওই হেল্পারও থাকতো। সে তার রুমে গিয়ে শুয়ে পড়ে, আর ওঠে না। রাতে তাকে ডাকা হয় খাওয়ার জন্য, সে ওঠে না। দীর্ঘ জার্নি করেছে মনে হয়, এই কারণে ঘুমাচ্ছে, আর ডাকাটাকি করেও না। সকালেও যখন সে ওঠে না, এরপর দরজা ভেঙে সেই ঘরে যখন ঢোকা হয় তখন দেখা গেল এই হেল্পার মৃত অবস্থায় পড়ে আছে। মূলত সে এমন ভয় পেয়েছিল, সে ওই ভয় থেকে আর বের হতে পারে নাই। ওই লাশটা দেখার সাথে সাথেই সে এমন ভয় পেয়েছে, এই ভয়ের কারণেই সে মারা গিয়েছে। আর লাশের শরীরের বিভিন্ন অংশগুলো কে খেয়ে ফেললো, বারবার কেনই বা অ্যাম্বুলেন্সের ব্যাগডালা খুলে যাচ্ছিল, কে খুলছিল? নিশ্চয়ই কোনো লাশ খেকো অশরীরী এসেছিল। তা না হলে বারবার নতুন একটা অ্যাম্বুলেন্সের ব্যাগডালা খুলে যাচ্ছে, এটা তো স্বাভাবিক কোনো কিছু নয়। হতে পারে এমন যে ওই হেল্পার এমন কিছু দেখেছিল যে সে আর বলতে পারে নাই, সেরকমই চুপ হয়েছিল, বা তার জবানি শক্তি কেড়ে নেওয়া হয়েছিল, এরপর সে মারা গিয়েছে। যেহেতু ও আর কিছু বলে নাই, জিয়া ভাই যতটুকু বলেছে দেখেছে সেটাই উনি শেয়ার করেছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে কেউ যদি মাত্রাতিরিক্ত ভয় পেয়ে যায়, আমাদের উচিত সার্বক্ষণিক তাকে কাউন্সিলিং করা, যতক্ষণ পর্যন্ত উনি স্বাভাবিক অবস্থায় না পৌঁছাতে পারেন। যদি ওনাকে একাকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। জিন ভূতে ওনাকে মারবে না, কিন্তু এই ভয়ের খোলে পড়ে যাওয়ার কারণেই ওনার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে, হতে পারে স্থায়ীভাবে উনি উন্মাদও হয়ে যেতে পারেন। এজন্যই আমাদের উচিত এই বিষয়ে যথাযথভাবে কাউন্সিলিং করা, তাদেরকে সাহস দেয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিপদ আপদ থেকে।
ধন্যবাদ জানাচ্ছি জিয়া ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি রিফাত ভাইকে। প্রিয় লিসেনার, স্বাগতম জানাচ্ছি আমাদের থার্সডে নাইটের 152তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আরও একটি ঘটনা কিন্তু আমরা থার্সডে নাইটের 131 নম্বর এপিসোডে প্রচার করেছি। তার নাম শেখ রবিউস সানি। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কোড়ামারি গ্রামে। উনি মূলত যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার অফিস কলিগ গিয়াসউদ্দিন ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি ঘটেছিল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে। এই যে গিয়াসউদ্দিন ভাই, ওনার দাদা আফসার মোল্লা এবং ওনার দাদার বন্ধু আরজ আলী, এই দুইজনের সাথে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির সময়কাল আনুমানিক 1980 সালের আশেপাশে। তো চলুন ঘটনার ভিতরে ঢুকে যাই। এই যে এনায়েতনগর ইউনিয়ন, এই ইউনিয়নের উপর দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে। একটার নাম আড়িয়াল খা আর একটার নাম হচ্ছে পালারদি। বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পানি থাকতো। ওই সময়ে চারদিকে একদম ভেসে যেত, যার কারণে এই মাঝিকান্দি গ্রামের কিছু সংখ্যক মানুষ পেশা হিসাবে মাছ ধরাকেই বেছে নিয়েছিল। মাছ ধরতে কেউ রাতের বেলায় টেটা দিয়ে বা জাল পেতে মাছ ধরতো, আবার কেউ বাঁশ দিয়ে তৈরি ভেসাল বলে যেটাকে, ওটাকে গ্রাম্য ভাষায় আসলে ভেসাল বলে, অন্য কোনো নাম থাকতে পারে, এটা দিয়ে মাছ ধরতো। যার মধ্যে এই আরজ আলী এবং আফসার মোল্লা, এনারা এই ভেসাল দিয়ে মাছ ধরতেন। ভেসাল দিয়ে মাছ ধরার পদ্ধতি অনেকেই জানেন, তারপরে বলছি। বাঁশের দুই কর্নার থেকে শুরু করে জাল দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। স্রোতের উপকূলে ভেসাল দিয়ে রাখলে ওটার ভিতরে মাছ গেলে বোঝা যায়। তখন ভেসাল যিনি চালান, উনি বাঁশের গোড়ার অংশটার উপরে দাঁড়ালে ভেসালের সামনের অংশটা উপরের দিকে উঠে যায়। যিনি ওই গোড়ার দিকে দাঁড়িয়েছেন তার ভারের কারণে ওই দিকটা নেমে যায় আর সামনের অংশটা উপর দিকে উঠে যায়। জাল টেনে টেনে মাছগুলোকে সামনের দিকে এনে পাশে একটা জায়গা থাকে মাছগুলো রাখার জন্য, ওই জায়গাতে ওই মাছগুলো রেখে দেওয়া হয়। ঘটনাটি এই গিয়াসউদ্দিন ভাইয়ের দাদা আফসার মোল্লা উনি যেভাবে বর্ণনা করেছেন, ঠিক সেভাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। যে ওই সময়ে ওনাদের বয়স, মানে এই যে আফসার মোল্লা দাদা, তারপরে এই আরজ আলী দাদা, ওনাদের বয়স 18-19 বছর এরকম ছিল আর কি। কোনো কিছুই ভয় পেতেন না। মাছ ধরার জন্য ওনারা সবসময় রাতকেই বেশি প্রাধান্য দিতেন, কারণ রাতের নিস্তব্ধতায় মাছ বেশি পাওয়া যায় আর বড় বড় সাইজের মাছও পাওয়া যায়। তো ওনারা যে ভেসাল দিয়ে মাছ ধরতেন, ওটা ছিল গ্রামের ঠিক মাঝখানে একটা বিলের মাঝে, কিন্তু একটা পুকুরের সাইডে। যখন বিলে পানি থাকতো না তখন ওই পুকুরটা দেখা যেত, আর যখন বিলে পানি চলে আসতো তখন বিল পুকুর তো সমান হয়ে যেত। তো ওই বছর মানে প্রচুর পানি এসেছিল বর্ষার সময় আর কি। তো আড়িয়াল খা আর ওই পালারদি নদীতেও বেশ অনেক পানি চলে এসেছে, যার কারণে ওই সাইডটা তো পানি চলে আসছে আর কি। তো প্রতিদিন ওনারা দুজন একসাথে মাছ ধরার জন্য যেতেন। একজন রাতের অর্ধেক টাইম ভেসাল বাইতেন, আর একজনে ওই ভেসাল সাইডে একটি টঙের মতো করে ঘর তৈরি করা হয়েছিল, সেটাতে একজন ঘুমাতেন। আবার বাকি অর্ধেক রাত অন্য একজন ভেসাল বাইতেন, অন্যজন আবার ঘুমাইতেন। এইভাবে আর কি রোস্টার ডিউটি করে করে পুরো রাতটা কাভার দিতেন। তো ঘটনার যেদিন সূত্রপাত হয়, ওই দিন এই আরজ আলী দাদা উনি হলো মাছ ধরছিলেন, আর আফসার দাদা উনি একটি দাওয়াত খাওয়ার জন্য কোনো একটা জায়গায় গিয়েছিলেন, ওনাদের আত্মীয়র বাড়িতে আর কি। তো যেখানে আসলে উনি গিয়েছেন ওখান থেকে রাত্রে ফেরত আসবেন এমনটাই কথা ছিল। আর কথা ছিল আরজ আলী দাদা সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত মাছ ধরবে। এরপর উনি দাওয়াত খাওয়া থেকে ফিরে সরাসরি এখানে আসবেন। আসার পর উনি মাছ ধরবেন আর আরজ আলী দাদা ঘুমাবেন আর কি। তো এরকম কথাই ছিল। তো আত্মীয়র বাসা থেকে বারবার বলার পরেও এই আফসার দাদা কিন্তু আর থাকেন নাই, উনি চলে আসছেন। উনি যখন রওনা দিয়েছেন তখন রাত 11টার মতো বাজে আর কি। আর ওই সময়ের প্রেক্ষাপটে গ্রাম এলাকায় রাত 11টার মানে তো অনেক রাত। গ্রামের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় যেতে তো একটু সময় লাগবে। উনি চিন্তা ভাবনা করে বাসা থেকে বের হয়েছেন। আর একটা দোকান বন্ধ ছিল, ওই দোকানদারকে ডেকে এনে দোকান খুলিয়ে 1 প্যাকেট বিড়ি কিনেছেন। ওনার মনের মধ্যে কোনো ভয় ডর নাই আর কি। বিড়ি ধরাচ্ছেন, একটা ধরিয়েছেন ওই দোকান থেকেই। আর ওই বিড়ি শেষ হতে হতে ওই বিড়ির আগুন দিয়ে আর একটা বিড়ি ধরাচ্ছেন। এভাবে আসছেন আর কি।
আর ওই দোকানের সময় ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে উনি ম্যাচ কিনতে পারেন নাই। ওই বিড়ির আগুন দিয়েই আর একটা বিড়ি ধরিয়ে ধরিয়ে উনি চলে আসবেন। ওনার আইডিয়া ছিল যে এই বিড়িগুলো শেষ হতে হতে উনি এই ভেসালের কাছে চলে আসবেন। ওনার কাছে 3 ব্যাটারির একটি টর্চ লাইট ছিল, যেটাতে চার্জ একটু কম ছিল, আর ওই দোকানে ব্যাটারি ছিল না, যার কারণে উনি কিনতে পারেন নাই। টাকা ছিল ওনার কাছে, বাট কিনতে পারেন নাই। তো উনি প্রায় 20 মিনিট হেঁটেছেন, বিলের মাছ দিয়ে ছোট মেঠো পথ ধরে হাঁটা শুরু করেছিলেন আর কি। বেশ কিছুটা পথ উনি গিয়েছেন, হঠাৎ করে পেছন থেকে নাম ধরে ডাকছে, এই আফসার ভাই, আফসার ভাই, দাঁড়ান দাঁড়ান। তো পেছন দিকে তাকিয়ে দেখেন যে উনি যে বাসা থেকে দাওয়াত খেয়ে আসছেন, মানে আফসার দাদা যেই বাসা থেকে দাওয়াত খেয়ে আসছেন, ওই বাসারই একজন, যার নাম হচ্ছে হাসান। তো বলছে যে, আফসার ভাই কি ব্যাপার, চলে আসলেন, আসার সময় তো আমাকে বলে আসলেন না। যাক, সমস্যা নাই, দেন বিড়ি, দেন বিড়ি খাই। তো উনি কোনো চিন্তা ভাবনা না করেই উনি যে বিড়িটা খাচ্ছিলেন ওই বিড়িটাই তাকে দিয়ে দিয়েছেন। চিন্তা করছেন তার হাতে দেওয়ার পর উনি আবার আরেকটা বিড়ি বের করে ওইটার আগুন থেকে উনি আরেকটা বিড়ি ধরাবেন। ওই লোকটা করছে কি, বিড়ি হাতে নেওয়ার সাথে সাথে ওই বিড়িটা সোজা পানির দিকে ছুঁড়ে মেরেছে। পানিতে ওই বিড়িটা পড়ে একদম ভিজে একাকার, আগুনও নিভে গেছে। এখন উনি তো দোকান থেকে বিড়ি কেনার সময় ম্যাচ কিনতে পারেন নাই, এক বিড়ি দিয়ে আর একটা বিড়ি ধরাচ্ছিলেন, এরকম করে করে আসছিলেন। এই লোকের এই আচরণ দেখে উনি তো খুব অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই, বিড়িটা খাইলেন না, বিড়িটা পানিতে ফেলে দিলেন, এখন আমি সারাটা পথ যাবো কিভাবে? তো ওই লোক কোনো উত্তর দেয় না, খালি এতটুকু বলেছে, সোজা হাঁটেন, আমি পিছনে আসি। আফসার দাদা খুব বিরক্ত হলেন ওনার এই আচরণে, কারণ এই ধরনের রসিকতা আসলে উনি পছন্দ করেন না। মোটামুটি জ্যোৎস্নার আলো ছিল, ওই লোকটার ফেসটা বোঝা যাচ্ছে, তবে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে বিষয়টা এরকম না, মানে রাতের বেলা হালকা চাঁদের আলোতে মানুষের চেহারা যেরকম বোঝা যায় ওই রকম। এদিকে এই আফসার দাদা উনি লক্ষ্য করলেন যে ওনার যে টর্চ লাইটটা ছিল, ওই টর্চ লাইটের ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছে। ওই সময় তো ড্রাই সেল ব্যাটারিগুলো থাকতো, ওগুলো একবারই ইউজ করা যেত, চার্জ শেষ হয়ে গেলে ওটা কিন্তু আর পুনরায় ইউজ করা যেত না, মানে রিচার্জেবল ছিল না আর কি, ওটা ফেলে দিতে হতো। তো চার্জও শেষ হয়ে গেছে একরকম। উনি হাঁটছেন, রাগ করে পেছন দিকে তাকাচ্ছেন না, তবে এতটুকু বুঝতে পারছেন যে ওই হাসান নামের ভদ্রলোকটা সে পেছন পেছন যে আসছে, পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ করে মনে হলো যে ওই শব্দটা পাওয়া যাচ্ছে না, আর অন্য ধরনের একটা শব্দ আসছে, ফসফস শব্দ। ফসফস বলতে সাপ যেরকম ফসফস শব্দ করে বা হিস হিস শব্দ করে ওই রকম। উনি তখন পেছন দিকে তাকিয়েছেন। পিছন দিকে তাকিয়ে উনি যেটা দেখেছেন, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন কুকুরের মতো দেখতে, কিন্তু কুকুর না, পা দুইটা মানুষ যেভাবে দুই পায়ে ব্যালেন্স করে হাঁটে ওভাবেই হাঁটছে, আর চোখ দুটো আছে। সমস্যা হচ্ছে যে দুটো চোখ বড় বড়, মনে হচ্ছে সমস্ত শরীর জুড়েই ছোট 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 চোখ রয়েছে যেগুলো পিটপিট করছে, আর এটাই মূলত সাপের মতো ফসফস শব্দ করছে। হালকা আলোতে দেখা যাচ্ছে যে এর গায়ে কালো দাগ, কালোর মাঝখানে মনে হচ্ছে হলদেটে দাগ, যদিও বা চাঁদের আলোতে হলুদ আলো কিন্তু বোঝা যায় না, সাদা সাদাই মনে হয় বা এরকম কিছু মনে হয়, তবে ওনার কাছে মনে হইলো কিছুটা হলদেটে ভাব আর কি। এটা দেখে উনি তো বুঝতে পারছেন যে কিসের খপ্পর উনি পড়ছেন। এই কারণেই মূলত এই হাসানের রূপ ধরে এটা আসছে, আর ওই বিড়িটা হাতে নিয়ে পানিতে ফেলে দিচ্ছে। উনি এটা দেখে তো চোখ বন্ধ করে সামনের দিকে দিয়েছেন ভৌদৌ, মনে মনে দোয়া দূর যা পারছিলেন পড়ছিলেন। কতক্ষণ দৌড়েছেন জানি না, তবে যখন উনি চেতনা ফেরত পান তখন দেখেন যে আশেপাশে অনেক লোক, উনি ওনার ঘরেই শুয়ে আছেন, আর ঘরে ঘড়ি ছিল, সকাল 8টা, মানে এরকম কাছাকাছি বাজে, 8টা 8:15 মতো বাজে আর কি। আত্মীয় স্বজনে ভরা পুরো বাড়ি। তো ওনার বাবা কাছে এসে বলেন যে তোর আসতে দেরি হওয়ায় আমি তো সামনে আগাইছিলাম, গ্রামের শেষের দিকে তোকে মাটিতে পড়ে থাকতে দেখি, তখন আমি তোকে তুলে নিয়ে আসি। এই যে এতগুলো লোক আসছে, আফসার দাদা দেখলেন যে তার কাছের বন্ধু আরজ আলী নেই। উনি চিন্তা করলেন যে আমার এমন একটা বিপদ হলো, আরজ আলী কি জানে না? তা তো জানার কথা, আসলো না। তখন এই আফসার দাদা বলছেন যে আচ্ছা, আরজ আলী কি আসছিল আমাকে দেখতে? তখন এই আফসার দাদার মা উনি বললেন যে ওঠ, আরজ আলীর বাসায় যাইতে হবে। মনে হলো যে আফসার দাদার মায়ের মুখটা বেশ শুকনো,
কোনো কিছু চিন্তা করছেন, দুশ্চিন্তা করছেন এবং উনি বেদনার্ত। উনি কোনো রকম চিন্তা ভাবনা না করে তার মায়ের সাথে আরজ আলীর বাসার দিকে রওনা দিয়েছেন। ওখানে গিয়ে উনি দেখেন যে আরজ আলীর বাড়ি পুরোটাই মানুষ দিয়ে ভরা, মানুষ ঢুকতেছে বের হচ্ছে, আর ভেতর থেকে কান্নার আহাজারি শোনা যাচ্ছে। ভেতরে ঢোকার পরই আফসার দাদা বাকরুদ্ধ হয়ে গেলেন। দেখলেন উঠোনেই ওনার প্রিয় বন্ধু আরজ আলীর নিথর দেহটা শুইয়ে রাখা হয়েছে, গলা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। মানুষজন প্রতিনিয়ত আসছে, তো এই জন্য পুরো মুখটা ঢেকে দেয়নি, বারবার আসছে, মানুষ দেখতে যাচ্ছে, খুলছে, এই জন্য শুধু গলা পর্যন্ত ওই চাদরটা রেখে দেওয়া হয়েছে। পরিবারের লোকজনের কাছ থেকে আফসার দাদা জানতে পারলেন যে ওই রাত্রে, যেদিন উনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, ওরা তো রাত্রে আসার কথা, ওই রাত্রেই নাকি এই আরজ আলী দাদা পানিতে ডুবে মারা গিয়েছেন। আর হচ্ছে আরজ আলী দাদা নাকি যেখানে ডুবে মারা গিয়েছেন ওইটা ভেসেলারই একটা সাইডে, যেখানে মাছ রাখার জন্য জায়গা রয়েছে, ওইটার ভেতরে কিন্তু তার পড়ে মারা যাওয়ার কথা নয়। আর আরজ আলী দাদা খুব ভালোই সাঁতার জানতেন, সেখানে তো তাকে এভাবে ডুবে মরতে হবে এটা আশা করা যায় না। আর যেখানে মাছ রাখার স্থানটা ওইটা কিন্তু গভীর না, তার কোমর পানি হবে সর্বোচ্চ, তো সেখানে ডুবে কিভাবে মারা যায়। যাই হোক, রাতের বেলা মাছ ধরতে গেলে অনেক বিপদ আপদ আসে, গ্রামের মানুষজন তো এটা বিশ্বাস করে। ওই চিন্তা থেকেই তারা ধরে নিয়েছিলেন যে এটা স্বাভাবিক মৃত্যু না। কি আর করা, যিনি চলে গেছেন আর তো ফেরত আসবে না, ওঝা কবিরাজ ডেকেও তার লাভ হবে না। ইসলামিক রীতিনীতি মেনে তাকে কবর দেওয়া হলো। এরপর বছর খানেক বেশ ভালোই গেল, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তবে এই যে আরজ আলী দাদা, উনি আগের মতো মাছ ধরতেন না ওই রকম। তার কাছের বন্ধু চলে গেল মাছ ধরতে গিয়ে, উনি খুব একটা মাছ ধরতেন না আর কি। এরপর এক রাতে আবার সেই পূর্বের নিয়মে ভেসাল পেতে মাছ ধরা শুরু করলেন, এক সিজনে শুরু করেছিলেন আর কি। তো ভেসাল পেতে বসে আছেন, হঠাৎ করে মনে হলো পেছন থেকে কেউ ধাক্কা দিল, তাকে ধাক্কা দিয়ে ভেসাল থেকে ফেলে দিতে চাইলো আর কি। তো উনি কি করেছিলেন, সৌভাগ্যবশত আল্লাহর রহমতে একটা বাঁশ উনি ধরে ফেলেছিলেন খপ করে, যার কারণে উনি নিচে পড়ে যাননি। তবে ওনার বডিটা অনেকটা নিচে পড়ে গেছিল, কোনো রকমে উনি আবার যেই জায়গাটাতে বসার দরকার আর কি সেখানে বসেছিলেন। উনি তাকিয়ে আশেপাশে কাউকে দেখলেন না। ওই রাত্রে উনি আর মাছ ধরেন নাই, উনি সোজা বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পথে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, তবে ওই রাত থেকে ওনার প্রচন্ড রকমের জ্বর, দিন দিন ওনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো ডক্টর দেখানো হয়, তারপর বিভিন্ন টেস্ট গুলো করানো হয়, কিন্তু কোনো রোগ ধরা পড়ে না। এক পর্যায়ে এই আফসার দাদার মামা, উনি আফসার দাদার মাকে বললেন যে আপারে ডাক্তার তো দেখাইলি, একটা কবিরাজি চিকিৎসা করা, যেহেতু ডাক্তার লোক ধরতে পারতেছে না। তো এরপর ওনার মামা পঞ্চগড়ের এক কবিরাজের সন্ধান পান তার বন্ধুর মাধ্যমে, তার সাথে চিঠি লিখে যোগাযোগ করেন। উনি চিঠি লিখে জানান যে কয় তারিখে উনি আসবেন। চিঠিতে জানিয়েছিলেন ওনার 2 থেকে 3 দিন সময় লাগবে, কারণ পঞ্চগড় থেকে এত দূরে আসবেন, সময় তো লাগবেই। ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো অত উন্নত ছিল না। তো উনি প্রথমে বিভিন্নভাবে রেল যোগে, তারপরে বাসে, বিভিন্নভাবে উনি আগে ঢাকায় আসবেন, ঢাকার থেকে আবার উনি এই মাদারীপুর যাবেন, ঢাকার থেকে লঞ্চ যোগে উনি মাদারীপুর যাবেন, এমনটাই আর কি উনি চিঠিতে লিখেছিলেন আর কি। আর ঠিকানা তো দেওয়া হয়েছিল কিভাবে আসবেন। তো যথারীতি উনি আসছেন, তো দেখা গেল যে ওনার বয়স খুব একটা বেশি না, 32 থেকে 35 বছরের মতো হবে। উনি যখন বাসার মধ্যে ঢুকবেন তখন এই আফসার দাদা বারান্দাতেই বসেছিলেন। একটা জিনিস সবাই লক্ষ্য করলেন যে উনি বাসার মধ্যে ঢুকতে যাবেন এমন সময় বলছে, এই যা যা, হুট হুট যা, সর সর সর, এই টাইপের কিছু একটা বলছিল, মনে হচ্ছে কোনো কিছু তাড়াচ্ছে। আফসার দাদা কিন্তু এমন ভাবে শুকিয়ে গিয়েছিলেন যে ওনার শরীর কঙ্কালসার হয়ে গেছে। তো কবিরাজ উনি ওনার নিয়মে বাড়ি বন্ধ করলেন, রুকিয়া করলেন, কিন্তু কোনো ফলাফল পাওয়া গেল না। কবিরাজ বলেন যে উনি যখন বাসার মধ্যে ঢুকছিলেন তখন নাকি বাসার চারপাশ দিয়ে, এমনকি বাসার ভেতরেও অসংখ্য সাপ ঘোরাফেরা করছিল, যেগুলো কোনো বিষধর সাপ না। বর্ষাকালে ওই হলুদ টাইপের ধরা সাপগুলো থাকে না, শরীরে কালো কালো দাগ রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ওই রকম টাইপের যেই সাপগুলো আমরা দেখি, ধরা সাপ। তবে এগুলো অস্বাভাবিক রকমের বড় ছিল, এগুলো নাকি শুধু ওই কবিরাজই দেখতে পাচ্ছিল। তো কবিরাজ আফসার দাদার মাকে বললেন যে এই আফসারকে
41 দিন ভিন্ন ভিন্ন 7টা পুকুরের পানি দিয়ে গোসল করাতে হবে। প্রথমে 6টা পুকুরের পানি দিয়ে 6 দিন করে 36 দিন, মানে প্রত্যেকটা পুকুরের পানি দিয়ে 6 দিন, 6 6 36। তো এই 36 দিন হওয়ার পর 7 নম্বর যেই পুকুরটা, এই পুকুর থেকে 5 দিন গোসল করাতে হবে, মানে ওই পানি নিয়ে 5 দিন গোসল করাতে হবে। তো মোট 41 দিন গোসল করাতে হবে। আর 2টা বাদুরের বাম চোখ দিয়ে উনি কিছু একটা করবেন, কিন্তু বাদুর তো হুট করে পাওয়া সহজ বিষয় না, বাদুর ধরাটাও সহজ বিষয় না। তো এই কয়েকটা দিন উনি ওনাদের বাসায় অবস্থান করবেন আর কি, মানে এই আফসারদাদের বাসায়। সেই অনুযায়ী কবিরাজকে ওনাদের পাশের ঘরে থাকার জায়গা করে দেওয়া হলো। তো কবিরাজ বললেন যে বিনা অনুমতিতে ওনার ঘরে যেন কেউ না আসে। ওই রাত আনুমানিক 12টার দিকে কবিরাজের ঘর থেকে কথা বলার শব্দ পাওয়া যাচ্ছিল। নারী আর পুরুষ মিশ্রিত একটা কণ্ঠে বলছিল, এই কবিরাজ, এটা আমার একান্ত বিষয়, তুই এখানে এসে কিন্তু ভুল করছিস। আমি এই পরিবারটা শেষ করব, পাশাপাশি তোর পরিবারেরও কাউকে বাঁচায় রাখবো না কিন্তু। এইভাবে কিছুক্ষণ কথা বলার পর আবার সবকিছু শান্ত। ভয়ে ভয়ে রাতটা কিন্তু কেটে গেল। পরদিন সকাল থেকে শুরু হলো বাদুর খোঁজা। তো কোনোভাবে বাদুর পাওয়া গেল। এরপর কবিরাজ কিছু একটা বানিয়ে ওনার কাছে আসলেন, তখন অবশ্য সন্ধ্যার সময়। তো তারপর যেটা হয়েছে সেটা অবশ্য আফসার দাদা উনি বলতে পারেন নাই। উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছিলেন যে ওনার মা বলেছিলেন যে কবিরাজ যখন আফসার দাদার দিকে এগিয়ে আসছিলেন, তখন ওই কবিরাজকে দেখে আফসার দাদা সাপের মতো শব্দ করছিলেন, ফসফস শব্দ করছিলেন। আর তখন নাকি এই আফসার দাদার শরীরটা হলুদ আর কালো বর্ণ ধারণ করছিল, কখনো হলুদ কখনো কালো। আবার শরীরের বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় হলুদ কোনো জায়গায় কালো, এরকম বর্ণ ধারণ করছিল। কখনো কখনো পুরোটা হলুদ হয়ে যায়, কখনো কখনো পুরোটা কালো হয়ে যায়। আবার কখনো কখনো শরীরের বিভিন্ন জায়গায় এরকম 2 রং জায়গায় জায়গায় ছোপ ছোপ ভেসে ওঠে, এরকমটা। তো কবিরাজ ওনার সামনে এসে কিছু ছিটিয়ে দেন, আর তখন উনি গোংরাতে গোংরাতে মাটিতে লুটিয়ে পড়েন। আর চোখ বন্ধ থাকা অবস্থায় নাকি উনি মুখ দিয়ে ওই নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে কথা বলছিলেন, আর বলছিলেন নাকি যে কবিরাজ, নিজের মৃত্যু কিন্তু নিজে ডেকে আনলি। এরপর কবিরাজ ওই যে বাদুরের চোখ দিয়ে তৈরি একটা জিনিস তৈরি করেছিলেন, ওইটা তার গলায় পরিয়ে দিতেই ওনার কথা বলা বন্ধ হয়ে যায়। উনি সোজা উঠে বসেন আর স্বাভাবিকভাবে কথা বলতে থাকেন, মানে একদম তখন থেকে আবার সেন্স স্বাভাবিক। ওই দিন রাত্রে আবার কবিরাজের ঘর থেকে চিৎকার শুনতে পায় সবাই, তবে যাওয়া তো নিষেধ ওইখানে। সকালবেলা ওনারা ঘুম থেকে উঠে কবিরাজের ঘরে ওনারা যান, ডাকাডাকি করেন, ভিতর থেকে বন্ধ ছিল, কোনো সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভেঙে ওনারা ভিতরে ঢুকেছেন। ঢুকে তো হতবাক, কোথাও কবিরাজ নাই, ওই বাড়ির আশেপাশেও নাই, ওই ঘরেও নাই। আর ওই ঘর থেকে উনি ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছেন, তারপর উনি কোথায় গেলেন? ঘরের বেড়া বা আশেপাশে কোথাও কোনো ভাঙা নাই, কিচ্ছু নাই, কোথায় গেলেন? ওই যে বাদুর আনা হয়েছিল, ওই বাদুরটা ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেল ওইখানে। সবাই তো চিন্তায় পড়ে যায়। এখন ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না, আর কবিরাজের বাড়িও ছিল গ্রামে। শহর এলাকায় টেলিফোন ছিল, তখন টেলিফোন করতে হলে আবার শহরে আসতে হবে, সেখান থেকে টেলিফোন এক্সচেঞ্জ, সেখান থেকে, মানে এটা একটা জটিল প্রক্রিয়া ছিল আর কি তখন। এইভাবে কিন্তু সরাসরি ডিজিটাল ফোন বা টেলিফোন যখন ডিজিটাল যুগে প্রবেশ করে আর কি, সরাসরি নাম্বার টিপে কিন্তু এক জেলা থেকে আর এক জেলায় ফোন করা যেত। কিন্তু তার আগে এক্সচেঞ্জে ফোন করতে হতো। ওই এক্সচেঞ্জ কি করতো, একটা জেলার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, সেই পয়েন্টে আবার লাইন ঢুকিয়ে দিত, তারপর কানেক্ট করে দিত। এইভাবে জটিল পদ্ধতিতে কিন্তু আলোচনা হতো। কিন্তু যখন ডিজিটাল হয়ে যায় তখন সরাসরি ফোন করা যেত আর কি, ওই এক্সচেঞ্জের ফোন করতে হতো না। তবে দেশের বাইরে ফোন করার ক্ষেত্রে কিন্তু আবার ওই এক্সচেঞ্জের মাধ্যমেই ওই আগের সিস্টেমে ফোন করতে হতো আর কি। তো এটা ছিল জটিল প্রক্রিয়া। আর ফোনও নাই, চিঠি লিখলেন, সেই চিঠির উত্তরও আসলো আরও যেতে লাগছে 3-4 দিন, আসতে আসতে 3-4 দিন, এরকম মাঝখানে প্রায় 8-10 দিন কেটে গেছে। জানা গেল যে কবিরাজ উনি বাড়িতেই আছেন, বাড়িতে কিভাবে যে গেছেন উনি বলতে পারেন না, কিন্তু উনি বাড়িতে আছেন। রাত্রেবেলা উনি শুয়েছিলেন, চোখ খুলে দেখেন উনি বাড়িতে। মূলত কোনো দুষ্টু জিন অথবা ওনার পালিত কোনো জিন তাকে বাড়িতে নিয়ে গেছে, এরকমটা আন্দাজ করেন। তবে এই বিষয়ে কবিরাজ কিছু ওইভাবে বলতে চান নাই। তবে কবিরাজ চিঠিতে এতটুকু জানিয়েছিলেন যে ওই যে গোসল করানোর যে পদ্ধতিটা 41 দিন করাতে হবে, ওই নিয়ম মতো যেন তাকে সেটা করানো হয়। আর এছাড়া উনি আর কোনো কাজ করতে পারবেন না, কোনো জিনেরাও সেটা নিষেধ করেছে। আর উনি এখানে কাজ করতে গেলে ওনার জীবন বিপন্ন হবে। এর মাঝে
এই আফসার দাদার বাড়ি থেকে শরীয়তপুরের কোন একটি মাদ্রাসার ভালো পরহেজগার হুজুরের সন্ধান পান। তো কবিরাজের যে নিয়মগুলো, গোসল করার নিয়মগুলো, এই নিয়মগুলো কিন্তু চলছিল, 36 দিন কেটে যায়, কিন্তু শেষের 5 দিনের মাথায় হলো একটা বিপত্তি। শেষের 5 দিনের একদম শেষ দিন, মানে 41তম দিন যেদিন হবে, গোসল করানো হবে ওই দিন থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আফসার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আফসার দাদার বাবা, মা, ওনার মামা সেই হুজুরের শরণাপন্ন হন। তিনি বলেন যে 1 ঘন্টা একটু সময় দেন, আপনারা একটু বসেন। উনি ওনার ঘরে চলে গেলেন। 45 কি 50 মিনিট পর উনি নাকি আসেন। তো ওনার দিকে তাকাতেই দেখা গেল যে হুজুর একদম ঘেমে একাকার হয়ে গেছেন। হুজুর ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, আমার অনুগত জিনকে দিয়ে আমি খোঁজ নিয়েছি। জিনদের বর্ণনাটা ছিল খুব ভয়ঙ্কর। জিন যখন খবর নেওয়ার জন্য গিয়েছে, তখন নাকি ওই জিন দেখেছে যে ওই জিনের সামনে ভয়ঙ্কর একটা সাপ আসছে। সেই সাপটা আকারে অনেক বড়, 2-3টা গরু একসাথে অনায়াসে গিলে ফেলতে পারবে। আর এটার গায়ের বর্ণটা হচ্ছে হলুদ কালো, মানে ঢোড়া সাপ যেরকম হয় ওই রকম। ওই সাপটা ওই জিনকে বলে যে আমি তোকে চিনি, কিন্তু তুই তো আমাকে চিনিস না। আমি মাছ খেকো জিন, তবে আমি আমার জিন গোত্র থেকে বিতাড়িত, পরিবার নিয়ে আলাদা থাকতাম। সব মাছ খেকো জিনেরা আমাকে দেখে ভয় পায়। তুই তো হুজুরের কাছে থাকিস, হুজুরকে রক্ষণাবেক্ষণ করিস, তাই তোকে ছেড়ে দিলাম। হুজুরকে গিয়ে বলবি যে ওরা আমার পরিবার শেষ করছে, আমি ওদের কাউকে ছাড়বো না। এখানে যদি আবার যে আসবে আমার খোঁজ খবর নিতে, তাকেও কিন্তু শেষ করব। আফসারকে আমি এখনো মারি নাই, তবে আজ পূর্ণ তিথিতে ওকেও শেষ করব। এটা নাকি জিনকে বলেছে। আর জিন এসে হুজুরকে বলে, হুজুর এই বিষয়টা খুলে বলেন। এটা শোনার পর আফসার দাদার পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করে দেন। তো হুজুর তাদেরকে সান্ত্বনা দেন যে দেখেন, ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখি আমি কতটুকু কি করতে পারি। ওর হায়াত থাকলে অবশ্যই বাঁচবে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো হুজুর এদেরকে আশ্বস্ত করেন। আর হুজুর বলেন যে শোনেন, আমি এখন রুকিয়া শুরু করব, তবে মনে রাখবেন ওই জিনটা আপনাদের যে কারো শরীরকে বেছে নেবে, যে কোনো একজনের শরীরকে বেছে নেবে। তবে যার শরীরের উপর জিনটা আসবে, আল্লাহর রহমতে তার কোনো ক্ষতি হবে না, এতটুকু নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ। আর চতুর্দিকে আমার অনুগত অনেক জিন থাকবে। এরপর হুজুর যেটা করেন, ভিন্ন ভিন্ন 3টা গোল দাগ কেটে দেন। এর মধ্যে হুজুর একটাই বসেন, অন্যদেরকে বসানো হয়। এরপর হুজুর রুকিয়া শুরু করেন। তবে হুজুর বলে দিয়েছেন যে যার উপর ভর করবে, এছাড়া অন্য যারা থাকবেন তারাও কিন্তু ভুলেও এই গণ্ডি থেকে বের হবেন না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো হুজুর রুকিয়া শুরু করেন। হুজুর তার নিয়মে রুকিয়া করছেন 1 ঘন্টার হবে আর কি, এরকম একটা সময় হঠাৎ করে এই আফসার দাদার মামার শরীর হলুদ আর কালো হয়ে উঠছে, একবার হলুদ হয় একবার কালো হয়। বোঝা যাচ্ছে যে এইবার তার শরীরে ওই জিনিসটা আসছে, অন্যদের কিন্তু আসে নাই। তো মামা কি করলেন, চোখ বন্ধ করলেন। 5 মিনিট পর চোখ খুললেন, সবাই দেখে তার চোখ লাল টকটকে হয়ে উঠেছে। আর মামা সাপের মতো বারবার জিভ বের করছে মুখ থেকে, সাপ যেভাবে বারবার জিভ বের করে না, ওইভাবে। হঠাৎ করেই মামার মুখ থেকে একটা চাপা পুরুষ আর নারী কণ্ঠ, মিশ্রিত কণ্ঠ ভেসে ওঠে। বলে ওঠে, এই হুজুর, তোকে না বলছিলাম যে আমাকে বিরক্ত করবি না, তুই তো আমার কথা শুনিস নাই। হুজুর ওদিকে কর্ণপাত না করে উনি তো দোয়া দুরুদ পড়েই যাচ্ছেন। এর ভিতর মামা হঠাৎ করে তার গণ্ডি থেকে বের হয়ে যায়, মানে ওই গোল বৃত্ত থেকে বের হয়ে গেছেন। বের হয়ে আস্তে দাদার মা এবং হুজুরের চারপাশ দিয়ে ঘুরছেন আর বলছেন, কি ভাবছিস আমি এই গণ্ডি থেকে বের হতে পারবো না? দেখ কি করি তোদেরকে। হুজুর এটা দেখে বেশ উদ্বিগ্ন হয়ে যান, ওনার শরীর ভয়ে কাঁপতে থাকে। হুজুর আরো জোরে জোরে তেলাওয়াত করছেন। এদিকে আসন্ন বিপদ বুঝতে পেরে আফসার দাদার মা এবং বাবা, ওরা তো চোখ বন্ধ করে আছেন ভয়ে। সবাই শুনতে পারছিল ওই সময় যে হুজুরের তেলাওয়াতের সাথে সাথে আরো অনেকগুলো কণ্ঠ মনে হচ্ছে একই জিনিস পড়ছে। এইবার মনে হলো যে মামা, যার উপর আসর করেছে ওই জিনটা আর কি, এইবার সে আর বাইরে দিয়ে হাঁটতে পারছে না ওই গণ্ডির। সে একা একাই কোনো একটা শক্তি মনে হচ্ছে তাকে টেনে নিয়ে যাচ্ছে, ওই গণ্ডির মধ্যে গিয়ে সে বসে পড়ল। এবার বলতে থাকলো, এই হুজুর থাম থাম থাম, আমি আর সইতে পারছি না। হুজুর তখন থেমে গেলেন, কিন্তু চারপাশ থেকে তিলাওয়াতের ধ্বনিটা কিন্তু শোনাই যাচ্ছিল। এবার হুজুর বললেন, কে তুই, এবার বল। তখন মামা
জিভটা বের করে বলল, আমার নাম রাকারিয়া। আমাকে মাছ খেকো জিনদের সর্দারও ভয় পায়। ওরা দুই বন্ধু মিলে আমার সন্তান দুইটাকে মেরেছে। আরজ আলীকে আমি ওই দিনই শেষ করে দিয়েছি। আর এই আফসার ওই দিন ওর বাবার জন্য বেঁচে যায়। ওর বাবা কোত্থেকে চলে আসে, পরে আমি ছেড়ে দিয়ে চলে যাই। তবে ওকে তো মেরে ফেলবই, মারার জন্য ওকে নিয়েও গেছি আমি। হুজুর তখন বলে, আচ্ছা এরা তোর দুই সন্তানকে কিভাবে মারলো? তখন ওই জিনটা বলে যে ওই দিন আরজ আলী মাছ ধরতে গেলে মাছ রাখার জন্য জালটা ওটা স্রোতের কারণে ভেসে যাচ্ছিল, তাই সে একটা ইট এনে ওই জালের ভিতরে ফেলে, যাতে করে ভারের কারণে জালটা নিচের দিকে তলিয়ে থাকে। আর ওই সময়ে ওই জিনের বাচ্চা দুইটা হলুদ কালো বর্ণের ওই যে ধরা সাপের রূপ ধারণ করে ওখানে মাছ খেতে গিয়েছিল। ওই ইটটা তার ছেলে বাচ্চার উপর মাথায় গিয়ে পড়ে আর কি। আর ওইখানেই নাকি ওই বাচ্চাটা মারা যায়। মেয়ে বাচ্চাটা আহত হলেও বাড়িতে ফেরার সময় অন্য কিছু দুষ্টু জিন নাকি ওই বাচ্চাটাকেও মেরে ফেলে। আর শোকে শোকে তার স্ত্রীও মারা গেছে। তার পরিবার বলতে এখন আর কিছু নাই, এই জন্য ওদের কাউকে ছাড়বো না। এখন এটা বলছে ওদের কাউকে ছাড়বো না। হুজুর বলে, আচ্ছা আরজ আলী তো ভুল করে মারছে, বুঝলাম, কিন্তু আফসার কি করছে? জিনের কথা ছিল এরা দুইজন মিলেই তো ওখানে মাছ ধরতো, ওখানে উপস্থিত না থাকলেও ওকে শাস্তি পেতে হবে। তখন হুজুর বলেন, আচ্ছা আরজ আলী যে ইটটা ওই জালের উপর রাখছে, সে কি দেখছে যে ওইখানে সাপ ছিল? আর সে যদি সাপ মনে করে কাউকে মারতো, ইট মারতো, তাও তো একটা কথা ছিল। সে তো জাস্ট ইটটা জালের উপর রাখছে, সে তার কাজ করছে। এইভাবে যদি মানুষ তার কাজ করা বাদ দিয়ে দেয় তাহলে তো চলবে না, পৃথিবী চলবে না, মানুষের পেট চলবে না। তোরা কোথায় থাকবি, কোন জালের নিচে থাকবি, মানুষ তো তার কাজ করবে। এতে মারা যাওয়ার পর তোরা তো এইভাবে মানুষকে দোষারোপ করতে পারিস না। কোথায় কোন রূপ ধরে থাকবি, মারা যাবি, পরে মানুষের উপর আক্রমণ করবি। মানুষ তো তার সব পেশা ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে, তখন কি হবে? এভাবে তো চলতে পারে না। তোর এই যুক্তি আমি মানতে পারলাম না। তুই কি যাবি নাকি ভিন্ন পদ্ধতি আমি অবলম্বন করব? এরপর হুজুর যখন বুঝতে পারলেন যে আসলে পরিবার হারা জিন, তার ভিতর যে ক্ষোভ, এই ক্ষোভটা কিন্তু সাধারণ কথায় যায় না, তখন কিছুটা কৌশল অবলম্বন করেন হুজুর কিছু রুকিয়া শুরু করে দেন। একটা পরে জিনটা বলতে থাকে, এই থাম থাম থাম, আর সইতে পারছি না, থাম, আমি যাব, কিন্তু এইভাবে তো যেতে পারবো না। আমার সন্তানদের জানের বদলা হিসাবে আমি তো কিছু বদলা নেবই। আরজ আলীকে যেহেতু আমি মেরে ফেলছি, আফসারকে আমি নিয়ে গেছি, ওই ভেসালের উপরেই গিয়ে ওকে পাবি, ওকে আমি দিয়ে দিব। কিন্তু আমাকে আগামীকাল রাতের বেলা একটা কালো গরু, একটা কালো ছাগল, একটা কালো মোরগ একদমে কিনে রাত 12টার পর ওইখানে জবাই করে ফেলে দিয়ে আসবি। তবে হ্যাঁ, আফসার মোল্লার পরিবারের কোনো ক্ষতি না করলেও এই আরজ আলীর পরিবারকে আমি কিন্তু ক্ষতি করবই। এই বলেই নাকি ওই জিনটা চলে যায়। মামা হুট করে পড়ে যান, অজ্ঞান হয়ে যান। তো হুজুর আলহামদুলিল্লাহ বলেন যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আফসার মোল্লার পরিবারেরও ক্ষতি হবে না, ইনশাল্লাহ আরজ আলীর পরিবারেরও ক্ষতি যাতে না হয় সেই বন্দোবস্ত আমি করব। এরই মাঝে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তো হুজুর বলে যে দ্রুত আমাদেরকে ওই ভেসালের ওখানে যেতে হবে। তবে যেখানে ওনারা ছিলেন ওইখান থেকে ওই মাঝি কান দিয়ে আসতে কিন্তু প্রায় 3 ঘন্টা সময় লাগে। তবে ওনারা আসেন, এসে দেখা যায় এই যে আফসার দাদা ভেসালের 2 সাইডে পা দিয়ে বাঁশ জড়িয়ে ধরে শুয়ে আছেন, তবে ওনার চোখ বন্ধ। ওখান থেকে ওনার উদ্ধার করা হয়। পরদিন যথাযথ নিয়মে কিন্তু জিনের চাওয়া জিনিসগুলো দেওয়া হয়। পরদিন ওখানে গিয়ে অবশিষ্ট কিছুই পাওয়া যায় না। এই যে গরু, ছাগল, তারপরে এই যে মোরগ, এগুলো কিছুই ছিল না। আল্লাহর রহমতে এই আফসার দাদা সুস্থ হতে থাকেন। প্রিয় লিসেনার্স, থার্সডে নাইটের 152তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায় আবারও স্বাগতম জানাচ্ছি সবাইকে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আরো 2টি ঘটনা আমরা ইতিমধ্যে প্রচার করেছি। হরর নাইটের 60তম আয়োজনে এবং থার্সডে নাইটের 145তম আয়োজনে কিন্তু ওনার ঘটনা ছিল। ওনার নাম আব্দুল্লাহ মোহাম্মদ ইসহাক। উনি বর্তমানে আমেরিকার নিউ ইয়র্কে রয়েছেন, আর ওনার বাড়ি নারায়ণগঞ্জের উত্তর চাষারাতে। ঘটনাটি মূলত উনি একটি ভ্রমণের প্রেক্ষাপটে সংগ্রহ করেছিলেন। ওনার সামনেই এমন একটি ব্যাপার হয়েছিল যার প্রেক্ষাপটে উনি ঘটনাটি পেয়েছিলেন।
তো গত ফেব্রুয়ারিতে উনি সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখান থেকে উনি দুবাইতে যান অন অ্যারাইভাল ভিসাতে। উনি যে কোম্পানিতে জব করছেন সেই কোম্পানির একটি শাখা দুবাইতে রয়েছে, এই কারণে ওনার সেখানে যেতে খুব একটা সমস্যা হয়নি। তো দুবাইতে যখন উনি বেড়ানোর জন্য গিয়েছেন, তো ওখানেই একজনের সাথে ওনার পরিচয় হয়েছে। তো ওনারা একটা জায়গায় গিয়েছিলেন, পৃথিবীর বিখ্যাত একটি ফ্রাইড চিকেন কোম্পানি, নাম বলছি না, নাম বললে অনেকেই বুঝতে পারবেন। তো ওখানে যাওয়ার পর ওনারা 6টি ফ্রাইড চিকেন অর্ডার করেছেন, কথাবার্তা বলছেন, খাচ্ছেন। এর মধ্যে অদ্ভুত একটি ব্যাপার ওনারা খেয়াল করেন, বিশেষ করে এই যে ইশাক ভাই খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে 6টা ফ্রাইড চিকেনের মধ্যে একটিতে মনে হচ্ছে একটু রক্ত লেগে আছে, মানে ভাজাটা খুব একটা ভালো হয়নি। তো যার ঘটনা তারটাতেই এই রক্তটা আছে। ইশাক ভাই বললেন যে ভাই আপনি ওটা খায়েন না, ওটা ভাজা ভালো করে হয় নাই, দেখি আমরা এই ওদের কাছে কমপ্লেন করছি, ওরা আর একটা দিয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তি বললেন যে না ভাই, এটা খুব মজা লাগছে। সে ওই রক্তটা দেখলো, ওটা আরো মজা করে খেলো। ইশাক ভাই তো খুবই অবাক, ওরা গা ঘিন ঘিনও করছিল যে এটা কিভাবে সম্ভব, এটা কি একটা কাজ হলো। তখন ওনাদের আর এক কলিগ, যে কিনা ওই কলিগ মানে যিনি ওই যে রক্তওয়ালা ফ্রাইড চিকেনটা খেলেন, তার আপন চাচাতো ভাই, সে মূলত ঘটনাটি বলেছিল। ঘটনাটা কি, তো এই লোকটার নাম হচ্ছে ফজলে রাব্বি। 2009 সালে এক ছুটিতে এই ফজলে রাব্বি তার নানা বাড়িতে গিয়েছিল। নানা বাড়িটা হচ্ছে নরসিংদী জেলার শিলমান্দি ইউনিয়নের একটি গ্রামে। গ্রামের নামটি গোপন রাখার জন্য বলেছেন, তো এই জন্য বলছি না। তো এই যে ফজলে রাব্বি, তার কিন্তু একটা খুব ইচ্ছা, এবং এই ইচ্ছাটা বাস্তবায়নের জন্য সে বিভিন্ন সময় শখের বসে বিভিন্ন কাজগুলো করতো। সেটা হচ্ছে এই হন্টেড প্লেস এক্সপ্লোর করার তার খুব শখ ছিল। এই শখের কারণেই নাকি তার বিশাল একটা ক্ষতি হয়েছে। মধ্য শিলমান্দি গ্রামে একটি বিল রয়েছে, অনেকে এটাকে শাখা নদী বলেন। তো এই বিল নিয়ে অনেক ধরনের কথা শোনা যায়, এই জন্যই মূলত সে এখানে গিয়েছে, কোনো হন্টেড ঘটনা তার সাথে ঘটে কিনা এটাকে এক্সপ্লোর করার জন্য গিয়েছিলেন। তো উনি তার কাজিনদেরকে নিয়ে গিয়েছেন সেখানে, তার যে আগ্রহ, সেই আগ্রহ মেটানোর জন্য। ওনারা কি করেছেন, বিলের পাড়ে বসে আগুন জ্বালিয়ে মুরগির বারবিকিউ করছিলেন, পার্টির মতো করে আর কি। অনেকক্ষণ পর হঠাৎ করে তাদের একজন বলে, এই দেখ দেখ দূরে ওইটা কি আসছে। তখন সবাই দেখে দূর থেকে একটি আলোক বিন্দু ভেসে আসছে তাদের দিকে। সবাই দেখছিল এটা, কেউ কেউ ভাবে হয়তো বা কেউ লাইট নিয়ে ওই দিকটাতে আসছে, কিন্তু সবাই জানায় যারে এদিকে তো কোনো রাস্তাই নাই, এখান দিয়ে তো আসলে লাইট নিয়ে আসার কথা না। আর ওই দিকটাতে অনেক পুরনো পরিত্যক্ত একটা কবরস্থান আছে, যেখানে এখন কবর দেওয়া হয় না। আর ওই সাইডটাতে বহু পুরনো একটা শ্মশানও রয়েছে। তো যাই হোক, তারা এগুলো নিয়ে আর বেশি চিন্তা ভাবনা না করে তারা বারবিকিউ প্রস্তুত করার জন্য মনোনিবেশ করেছে। কিছুক্ষণ পর আরেকজন বলে, এই দেখ দেখ এই আলোক বিন্দুটা মনে হচ্ছে বড় হয়ে গেছে। তখন সবাই তাকিয়ে দেখে, আরে তাই তো, এই আলোক বিন্দুটা ভয়ঙ্কর এক আগুনের গোলায় পরিণত হয়ে তাদের দিকে এগিয়ে আসছে। সবাই ভয় পায়, কিন্তু এই যে ফজলে রাব্বি, সে ভয় পাওয়ার বদলে ওই আগুনের গোলাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একটা পর্যায়ে হয় কি, ওই আগুনের গোলাটা তাদের কাছাকাছি এসে আবার ঘুরে যেদিক থেকে এসেছিল সেদিকটাতেই চলে যায়। তখন উপস্থিত অনেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এরকম গালিগালাজ করলি কেন? তখন এই ফজলে রাব্বি বলছিল যে শোন, গালিগালাজ করলে এরা চলে যায়, এই জন্য এও চলে গেছে, কাছে আসে নাই। তো সবাই মনে করছে ঘটনা এখানেই শেষ, কিন্তু না, ঘটনা সবে শুরু হলো। তো বাড়িতে ওই রাত্রে গরুর গোশত রান্না করা হয়েছিল, তো উনি খাবার খাচ্ছিলেন। উনি তো বেড়াতে গিয়েছিলেন, কাজিনরা তো ছিল সেখানে, ওই মুরগির বারবিকিউ করে বাসায় এসে আবার গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছেন। সকলে খেয়াল করে যে এই যে এই যে ফজলে রাব্বি, উনি ভদ্রভাবেই খাচ্ছে, কিন্তু তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে, আর সে খাচ্ছে আর কেমন কেমন করে যেন হাসছে। এটা কিন্তু অনেকে খেয়াল করেছে। তখন অনেকে জিজ্ঞেস করে, কি রে ফজলে রাব্বি, এইভাবে হাসছিস কেন? সে কোনো উত্তর দেয় না। তো খাবার শেষে সবাই উঠে যায় হাত মুখ ধুয়ে ঘুমানোর জন্য। সকালবেলা
দেখে যে গোয়ালের একটি বড় সাইজের ছাগল অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে। আর একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, ছাগলের এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে নেই। মনে হচ্ছে ওর রক্তগুলো কেউ শুষে খেয়ে ফেলেছে। এটা গেল প্রথম রাত। দ্বিতীয় রাত্রে আরো একটা ঘটনা ঘটে, সেটা হলো ওই একই রকম ভাবে গোয়ালের আর একটা ছাগল একই রকম ভাবে মারা গিয়েছে। রক্ত তো নাই, মাংস বিভিন্ন জায়গা থেকে খাওয়া। পরপর 4 দিন এমন হয়। পঞ্চম রাত্রে ফজলে রাব্বির বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য রাতের বেলা বাইরে বের হয়েছেন, যেহেতু গ্রামে ওয়াশরুমগুলো বাইরেই থাকে। তখন গোয়ালের ভিতরে খচ 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 শব্দ। এমনিতে তো 4 রাত এরকম হয়েছে, শেয়াল কিনা এটা তারা চিন্তা করেছে, কিন্তু শেয়ালের কোনো পায়ের ছাপও তারা পায়নি। তো যেহেতু এখন খচখচ শব্দ হচ্ছে, চিন্তা করেছে এইবার পেয়েছি রে, 4টা ছাগলকে খেয়ে ফেলছিস, এবার ধরবো। উনি 1 পা 2 পা করে ওই গোয়াল ঘরের দিকে যখন গিয়েছেন, তখন উনি যে দৃশ্য দেখতে পান তাতে ওনার নিজের চোখকেই উনি অবিশ্বাস করে ফেলেন। এ কি, তার ছেলে ফজলে রাব্বি একটা আস্ত খাসির গলায় কামড় দিয়ে খাসির রক্ত একদম শুষে খেয়ে ফেলছে। এই বিভৎস দৃশ্য উনি যখন দেখেছেন, উনি তো প্রচন্ড জোরে এক চিৎকার করে উঠেছেন। ওনার কাছে মনে হচ্ছিল যে এ তার ছেলে না, মনে হচ্ছে জলজ্যান্ত এক হায়না, অথবা এমন রক্ত চোষা কোন ড্রাকুলা যে দাঁত বসিয়ে দিয়ে রক্তগুলো একদম শেষ করে ফেলছে, খেয়ে ফেলছে। তার বাবা তো প্রচন্ড জোরে চিৎকার দিয়েছেন, বাড়ির অন্য সদস্যরা চিৎকার শুনে সবাই এদিকে চলে আসছে। আসার পর সবাই একই দৃশ্য দেখে যে এই ফজলে রাব্বি একই কাজ করছে। উপস্থিত সবাইকে দেখেও কিন্তু ফজলে রাব্বি কোনো ভ্রুক্ষেপ নাই, সেভাবে খেয়েই যাচ্ছে। একটা পর্যায়ে ফজলে রাব্বি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, ঘরে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরে মনে হয় পুরো বাড়ির গাছপালাগুলো একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে, এত বাতাস ও ঝড় শুরু হয়েছে। আর চারদিকে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো অশরীরী ঘুরে বেড়াচ্ছে। এরপর চুপচাপ শান্ত হয়ে যায় চতুর্দিকে। মোটামুটি মিনিট 20 এরকমটা হয়েছিল। তারপরেই ফজলে রাব্বি চোখ খোলে আর হা হা করে বিকট শব্দে হাসি দিতে থাকে। তার এই হাসি দেখে উপস্থিত প্রত্যেকেরই পিলে চমকে ওঠে। ওই রাত্রে কেউ 1 সেকেন্ডের জন্য ঘুমাতে পারে নাই। সকলে অপেক্ষা করছিল কখন ফজরের আজান দেবে। ফজরের আজান দেওয়ার সাথে সাথে সবাই কবিরাজ খুঁজতে বের হয়। তো একজন কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ আসার পর সে যখন ফজলে রাব্বির উপর রুকিয়া শুরু করেছে, দেখে তার রুকিয়াতে কিছুই হচ্ছে না, বরং ফজলে রাব্বি হাসি তামাশা করছে। 3 ঘন্টা রুকিয়া করার পর যখন কোনো কাজ হয় না, একটা পর্যায়ে উনি চলে যান, বলেন যে আমার দ্বারা এই কাজ হবে না, হলে এই 3 ঘন্টায় হইতো। আমার যারা সব বিদ্যায় প্রয়োগ করছি, এই রুকিয়ায় তার উপর কোনো প্রভাবই ফেলছে না, আপনারা অন্য কাউকে দেখান। এই বলে উনি চলে যান। ওই দিন ওনারা আরো খোঁজ খবর করেছিলেন, যেহেতু এই কবিরাজ উনি কাজ করছিলেন, পারেন নাই, সবাই আশা করেছিলেন কোনো একটা কাজ হবে। তখন ওই দিনও ওনারা খোঁজ খবর নিয়ে শুরু করেন, তবে ওই দিন আর কাউকে পাওয়া যায় নাই। তবে ওই দিন রাতের বেলা, গভীর রাত্রে হঠাৎ করে মনে হলো ধপাস করে ঘরের চালের উপর কিছু একটা পড়লো। এরপর টিনের চালের উপর দিয়ে হেঁটে হেঁটে গেলে যেরকম শব্দ হয় না, ওই রকম শব্দ হচ্ছে। কিছুক্ষণ পরে উঠোনের উপর হাঁটার শব্দ হয়, এরপর আবার টিনের চালের উপর হাঁটার শব্দ হয়, এরকম হচ্ছে। তো এমনটা হতে থাকে। ওনারা একজন হুজুরের সন্ধান পান, সেটা হচ্ছে নরসিংদী তারাবো উপজেলার একটি গ্রামে একজন হুজুরের সন্ধান পান। তো পরদিন সেখান থেকে তাকে নিয়ে আসে। আসলে তাকে দেখে হুজুর মনে হচ্ছিল না, তাকে দেখে তান্ত্রিকই মনে হচ্ছিল। তো উনি ফজলে রাব্বিকে দেখেন, দেখার পর উনি বলেন যে ঠিক আছে, আপনারা একটা কাজ করেন, মঙ্গলবার আসরের পর আমার বাড়িতে ওকে নিয়ে আসেন। তো 2 দিন পর মঙ্গলবার ছিল। 2 দিন কিন্তু তারা বেশ এই ঝামেলার মধ্যে দিয়েই গেছেন আর কি। এই এরকম ছোট ছোট ঘটনা বাসায় হচ্ছে, তার অবস্থা স্বাভাবিক না, ঘরে আটকে রাখা হয়েছে। 2 দিন পর যখন নিয়ে যাওয়া হবে, ফজলে রাব্বি ঠিকঠাক মতো যাচ্ছিল, কিন্তু ওই হুজুরের ঘরের সামনে আসার পর ফজলে রাব্বি বলে যে আমি এখানে যাব না, কোনোভাবেই নিয়ে যাওয়া যাচ্ছে না। অবশেষে হাত পা ধরে জোর করে টেনে হিচড়ে তাকে নিয়ে যাওয়া হয়।
5 ঘন্টা টানা চেষ্টা করেছিলেন এই পিশাচকে ছাড়ানোর জন্য। অবশেষে আল্লাহর রহমতে সফল হন। তবে ওই পিশাচটা কিছু শর্ত বেঁধে দেয়, 2টো কালো মুরগি, 2টো কালো ছাগল, আর এই যে ফজলে রাব্বির 2 ফোঁটা রক্ত সেই ছাগলের মাথায় তিলক আকারে দিয়ে দিতে হবে। এরপরে ফজলে রাব্বিকে 3 মোহনার পানি দিয়ে গোসল করাতে হবে, তারপরে নাকি সে চলে যাবে। সে সবকিছুতেই রাজি হলো, ছেড়েও যায়। তবে সে যাওয়ার আগে বলে গিয়েছিল যে মূলত রক্তের একটা প্রভাব নাকি ফজলে রাব্বির শরীরে এমনভাবে মিশে গিয়েছে, যার কারণে এই যে জিনটা সে ছেড়ে চলে গেলেও তার ছায়া ওর উপর সবসময় থাকবে। এটা নাকি ওই জিনেরও কিছু করার নাই, এটা থাকবেই। এই কারণেই নাকি ফজলে রাব্বির রক্তের প্রতি ভয়ঙ্কর এক নেশা। রক্ত দেখলেই তার নেশার মতো কাজ করে। সে রেগে গেলে কামড় দিতে চায়, পরে অবশ্য সে নিজেকে আবার নিয়ন্ত্রণ করে। আর রেগে গেলে চোখ রক্তের মতো লাল হয়ে যায়। সবাই লক্ষ্য করে সে মাঝে মাঝেই বলে, কথা প্রসঙ্গে বলে, ইস রে, মানুষের গোস্ত যদি খেতে পারতাম রে, কতই না মজা হতো। এমনকি এই যে ইশাক ভাইকেও নাকি বলেছেন যে গরুর মাংস কত মজা, খাসির মাংস কত মজা, গরুকে যদি বিভিন্ন ধরনের ফলমূল খাওয়ানো হয় গরুর মাংস কত মজা হয়ে যায় অন্য গরুর মাংস থেকে। তাহলে মানুষ কত কিছু খায়, কত ফলমূল খায়, কত ভালো ভালো জিনিস খায়, মানুষের মাংস কত মজা, তাই না? তো এইভাবে নাকি এই ইশাক ভাইকে এই ফজলে রাব্বি বলেছে আর হাসছে। ইশাক ভাই তো হা করে বসে ছেলেটা বলে কি, আর তার মুখের হাসিটা এমন ভয়ঙ্কর যে পিলে চমকে ওঠার জন্য যথেষ্ট এই হাসি। তো এটাই এখনো চলছে এই ফজলে রাব্বির সাথে। মূলত ওই পিশাচ রক্ত পিপাসু জিনের প্রভাব বা ছায়া তার উপর রয়েছে। জিন ছেড়ে চলে গেলেও মূলত তার রক্তের সাথে এমন কিছু প্রভাব মিশে গেছে যার কারণে রক্ত দেখলেই তার এক উন্মাদনা কাজ করে। সে এক ড্রাকুলা হয়ে গেছে এমনটা মনে হয় আর কি। তো এটাই ছিল ঘটনা। আমরা প্রিয় লিসেনার্স, থার্সডে নাইটের 152তম আয়োজনে আবারও সবাইকে স্বাগতম। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন, ওনার বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। এই ঘটনাটি উনি পেয়েছেন ওনার অফিসের ড্রাইভার বিজয় ভাইয়ের কাছ থেকে। বিজয় ভাইয়ের কাছ থেকে পাওয়া একটি ঘটনা কিন্তু আমরা একদম রিসেন্ট প্রচার করেছি। বলে রাখা ভালো যে এই মিকাইল ভাই উনি কিন্তু বাংলাদেশের রিনাউন্ড একটি পত্রিকায় কর্মরত রয়েছেন। একই পত্রিকায় গাড়ি চালান এই বিজয় ভাই। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত উনি শুনেছিলেন ওনার বাড়ির কাছেরই স্থানীয় এক মুরব্বীর মুখে। তো রাজারবাগ মাদারটেক কালী মন্দিরের পাশে যে গঙ্গাসাগর দিঘি রয়েছে, এই দিঘিকে নিয়েই ঘটনাটি। তো একদিন এই গঙ্গাসাগর দিঘির পাড়ে বসে এই বিজয় ভাই এবং তার 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। তখন স্থানীয় এক বয়স্ক ভদ্রলোক, যাকে ওনার আগে থেকে চিনতেন, একে অপর চেনা জানা আছে আর কি অনেক আগে থেকেই। তো সেই ভদ্রলোক এসে বললেন যে তোমরা এখানে বসে আছো, এখানে এত রাত করে বসে থাকা ভালো না রে বাবা, চলে যাও। তখন বিজয় ভাই জিজ্ঞেস করেছিলেন যে কাকা, আপনার জানা কি কোনো ঘটনা আছে? কেন বলছেন যে এই জায়গাটা ভয়ঙ্কর? তখন উনি একটি ঘটনা বলেন, যেই ঘটনাটি 1995 সালের দিকে ঘটেছিল। সেই ঘটনাটি উনি শুনেছিলেন বিজয় ভাই, সেটি মিকাইল ভাইকে বলেছেন, সেটা আমরা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে রাজারবাগ মাদারটেক কালী মন্দির গঙ্গাসাগর দিঘি, মাদারটেক থেকে সোজা গিয়ে একটি কালী মন্দির পড়ে। কালী মন্দির থেকে বামে একটু এগিয়ে গেলে ডান পাশে শ্মশানঘাট, কালী মন্দিরের পাশে গঙ্গাসাগর দিঘি। ঘটনাটি এই গঙ্গাসাগর দিঘিকে নিয়েই। শোনা গিয়েছে এই গঙ্গাসাগর দিঘিতে অনেক ধরনের প্যারানরমাল ব্যাপার রয়েছে, আর শ্মশানঘাট রয়েছে, এখানে তো প্যারানরমাল বিষয় থাকবেই। তো মূলত যেই ছেলেটার সাথে ঘটনাটি ঘটে, তো সেই ছেলেটার নাম আসলে নির্দিষ্ট করে ওই বয়স্ক ভদ্রলোক বলতে পারেন নাই, তবে যতটুকু বলেছিলেন তার নাম হচ্ছে রাহুল বা এই টাইপের কিছু একটা হবে আর কি। সেও হিন্দু ছিল এই রাহুল ছেলেটা। তখন তার বয়স ছিল 14 কি 15 বছর আনুমানিক। এই বয়সের ছেলে পেলে তো একটু বেপরোয়া একরোখা হয় আর কি, জেদি হয়। তো রাহুল তেমনই একটা ছেলে ছিল, খুবই চঞ্চল প্রকৃতির, একরোখা ছিল।
রাহুলের বাবা বেঁচে ছিল না, অনেক আগে মারা গিয়েছিল। তো রাহুলের বয়স যখন 6-7 বছর তখন মারা গিয়েছিল। রাহুল ছোটবেলা থেকে আসলে অনেকটা শাসন ছাড়াই বড় হচ্ছিল, যার কারণে সে যা ইচ্ছা তাই করত। এক সময় রাহুল নামের ছেলেটি তার আরো কিছু বন্ধুদেরকে সাথে নিয়ে দুপুর 12টাকে 12:30টার দিকে এই গঙ্গাসাগর দিঘিতে গোসল করার জন্য নামে। তো গোসল শেষ করে এক পর্যায়ে এই রাহুল ছেলেটির বন্ধুরা সবাই যখন পুকুর থেকে ডাঙায় উঠে যায়, রাহুলকে তখন তারা ডাকে, এই ওঠ ওঠ, আর কতক্ষণ গোসল করবি, আমরা কিন্তু চলে যাব। রাহুল চিন্তা করে যে দাঁড়া, এমন একটা কাজ করব যাতে করে ওরা আবারও পানিতে নামে। তখন রাহুল পানিতে ডুব দিয়ে কাদা তুলছে আর ওদেরকে ছুঁড়ে মারছে, যাতে করে ওরা ওই জিনিসটা ধোয়ার জন্য আবার পানিতে নামে। তখন ওরা বলছে, এই আমাদের তো গোসল শেষ, আবার কাদা মারছিস কেন? তখন বলে, আয় আর একটু ডুবা, ভালো লাগবে, মজা লাগবে, আয়। এভাবে রাহুল ডুব দিতে থাকে আর ওদেরকে ওইভাবে কাদা দিয়ে মারতে থাকে। ওরাও একটু সরে যেতে থাকে, তবে অনেকের কাদা লেগে গেছে, ওরাও আবার একটু এগিয়ে আসছিল যাতে করে আবার একটু ডুব টুব দেওয়া যায় আর কি। হঠাৎ করে রাহুলের বন্ধুর একটু অবাক হয় যে কি ব্যাপার, রাহুল কি নিয়ে আসলো ডুব দিতে গিয়ে। তখন সবাই দেখে যে রাহুল হাতে একটা ছোট কলসের মতো কিছু একটা উঠিয়ে নিয়ে এসেছে। ও যখন তাদেরকে ওই ডুব দিয়ে কাদা নেয়ার জন্য নেমেছিল, পানির ভেতরে গিয়েছে, তখন মনে হয় কিছু একটা পেয়েছে, উঠিয়ে নিয়ে এসেছে। তো ওই জিনিসটা সে হাতে করে উপর দিকে উঠিয়ে নিয়ে আসছে। তো অন্য বন্ধুরা বলে, কি রে রাহুল, কি পাইলি? তখন রাহুল বলে যে বুঝতে পারতেছি না, দেখি এর ভিতরে হাত ঢুকাই, দেখি। ওর ভিতরে হাত ঢুকানোর পর একটা জিনিস বের করে নিয়ে আসে। দেখা গেল এটা একটা স্বর্ণের ছোট চিরুনি। এটা দেখার পর রাহুলের বন্ধুরা খুশির থেকে ভয় পেয়ে যায় বেশি। সাথে সাথে রাহুলের বন্ধুরা বলতে থাকে, রাহুল, কলসিটা যেভাবে পাইছিস ওইভাবেই ওইখানে ফালাই দে, খবরদার ওটা নিস না, হাত দিস না, সমস্যা হবে কিন্তু। এমনিতেই দিঘিটা কিন্তু ভালো না, অনেক ধরনের ভয়ঙ্কর সমস্যা আছে এটাই, ফেল ফেল, তাড়াতাড়ি ফেল। রাহুলের বন্ধুরা রাহুলের থেকে একটু বড় ছিল আর গঙ্গাসাগরের দিঘি নিয়ে তারা বেশ অবগত ছিল আগে থেকেই। ওখানে উপস্থিত আরো অনেক মহিলারা ছিল, প্রত্যেকেই রাহুলকে অনুরোধ করতে থাকে যে বাবা রাহুল, এটা ফেলে দাও বাবা, যেভাবে পাইছো ওভাবেই রেখে আসো, না হয় ফেলে দাও নিচে, ওটা নিয়ে যাও না, ধরো না, ভালো হবে তোমার। কে শোনে কার কথা? রাহুল তখন প্রত্যেককে বলতে থাকে, এটা আমি দিঘির ভিতর পাইছি, এটা আমার, এখন থেকে এটা আমার, এটা আমি ফেরত দেবো কেন? দেবো না, যা হয় হোক আমার, তাতে আপনাদের কি, জান আপনারা আপনাদের কাজ করেন। বন্ধুদেরকেও সে একই রকম ভাবে বলতে থাকে, এই তোদের কি সমস্যা? ও আমি একটা দামি জিনিস পাইছি, তোদের সহ্য হইতেছে না, না যা যা বাড়িতে যা, কি আর করা। কেউ যখন শুনলো না, যে যার মতো চলে গেল। রাহুল কি করলো, ওই কলসি যেটা, ওটা মাটির একটা কলসি ছিল, ওইটার তোর কোনো দাম নাই, ওই শুধু খালি কলসিটা সে পানিতে ফেলে দিল, পানিতে সেটা ডুবেও গেল। আর ওই যে স্বর্ণের যে চিরুনিটা, ওইটা সে সাথে করে বাড়িতে চলে আসে, সবার কথা উপেক্ষা করে কিন্তু সেটা বাড়িতে নিয়ে আসে। তো সে তো খুব ওই যে জেদি প্রকৃতির মানুষ। পরের দিন সকালবেলা ওখানকার যে কালী মন্দিরের পুরোহিত, সে এই রাহুলের বাড়িতে গিয়েছে, রাহুলের মাকে সবকিছু খুলে বলে, বুঝতে থাকে। তখন রাহুলের মাও বিষয়টা বুঝতে পারে। ওই পুরোহিত বলতে থাকে যে তোমার ছেলে যে জিনিসটা পেয়েছে এটা কিন্তু আসলে ওর না, আমাদেরও না, কারোরই না, এটা বুঝতে হবে, দ্রুত ওই জিনিসটা ও যেন ওইখানে ফেলে দেয়, তা না হলে কিন্তু সামনে অনেক বিপদ অপেক্ষা করছে। আমি এলাকার মানুষদের কাছ থেকে শুনে দ্রুত এসে তোমাকে বিষয়টা জানাইলাম, এখন কি করবা করো, তোমার ছেলে যেহেতু, তুমি শাসন করো আর আদর করো, যেভাবে করো এই কাজটা কিন্তু করে ফেলো, নাহলে কিন্তু বিপদ হবে। রাহুলের মা এই সমস্ত কথা শুনে সে ভয়ে চমকে ওঠে, তার চোখ যেন কপালে ওঠে যে হাই হাই, কি নিয়ে আসছে বাড়িতে। উনি তো দুশ্চিন্তা পড়ে গেছেন। রাহুলের মা রাহুলকে রাগ করতে থাকে, এক পর্যায়ে রাগারাগি করে রাহুলকে মারধরও করেন, বলতে থাকেন তুই যেটা পাইছিস এক্ষুনি ওটা দিঘির মধ্যে ফেলে দিয়ে, নাহলে তুই আমার মরা মুখ দেখবি। এত কথা বলার পরেও রাহুলের মন এতটুকু নরম হলো না। রাহুল একই কথা বলতে থাকে, এটা আমার, এটা আমি পাইছি, এটা আমি ফেরত দেব না, যা হয় আমার হবে, তোমার ভাবা লাগবে না আমার জন্য। রাহুল আসলে তখনও বুঝতে পারছিল না যে আসলে কি বিপদ সে ডেকে নিয়ে আসছে। পরের দিন রাহুল রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। এইদিকে রাহুলের মা চিরুনিটা খুঁজতে থাকে ঘরে তন্ন তন্ন করে, কিন্তু কোথাও সে খুঁজে পায় না। চিন্তা করছে যে এইটা খুঁজে পাওয়া মাত্রই উনি নিজেই গিয়ে এটা ফেলে দিবেন, এই আপদ বাসায় উনি রাখবেন না, কিন্তু ওই ছেলেটা যে কোথায় এটা রাখছে এটা তো উনি খুঁজে পাচ্ছেন না। ওই দিন গভীর রাতে রাহুল
স্বপ্নে একটা জিনিস দেখতে পায়। লম্বা একটা অবয়ব, দেখতে অনেকটা তান্ত্রিকের মতো। রাহুলকে ভারী কণ্ঠে নাকি বলতে থাকে, তুই দিঘির ভিতর থেকে যে জিনিসটা পেয়েছিস ওটা তোর না, ওটা আমাদের। তুই কালকের ভিতর ওটা ফেরত দিয়ে দিবি। স্বপ্নের ভিতর উত্তরে রাহুল ওই একটা কথাই বলতে থাকে, এটা আমি পেয়েছি, আমি দেবো না। কি করবা তুমি, করো। ওই অভাবকে আবারও বলতে থাকে, ফেরত না দিলে কিন্তু তোর বড় ক্ষতি হয়ে যাবে রে। আমরা কিন্তু সতর্ক করতেছি, কেউ কিন্তু বলতে পারবে না যে আমরা সতর্ক করি নাই, তোর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই বলেই নাকি অভাবটা চলে যায়। সাথে সাথে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল স্বপ্নটাকে পাত্তা দেয় না, সে তার মতো করে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন রাত্রে আবারও ওই অভাবটির স্বপ্নে এসে এই একই কথা বলে। এবারও রাহুল একই উত্তর দেয়। তারপরের দিন রাতের বেলা এই একই স্বপ্ন রাহুল এবং তার মা দুজনই দেখতে পায়। রাহুলের মা এই স্বপ্নটা দেখার পর ওই তান্ত্রিক অবয়বটিকে বলে যে আমার ছেলেকে আমি কি করবো, সে তো কথা শোনে না। তখন নাকি তান্ত্রিক অবয়বটা ওই রাহুলের মাকে বলেছিল, ছেলেকে যদি বাঁচাতে চাস তাহলে যেভাবেই হোক ওইটা ফেলে দিয়ায়, তুই যদি পাস তুইও ফেলে দিয়ায়, কিন্তু তা যদি না করিস তোকে কিছু করব না, কিন্তু তোর ছেলেকে কিন্তু তুই চিরদিনের জন্য হারাবি। তোর ছেলেকে 2 রাত্রে আমি স্বপ্নে দেখাইছি, সে আমার কথার পাত্তা দেয় নাই। আজ তোদের দুজনকেই বলে গেলাম, আজকে রাত্রে তোর ছেলেকেও স্বপ্নে দেখাই গেলাম। এটা দেখার পর রাহুলের মার ঘুম ভেঙে যায়। সাথে সাথে ঘুম থেকে উঠে রাহুলকে সে ডাক দেয়। রাহুলকে বলে যে আমি স্বপ্নে দেখলাম যে এই ব্যাপার এরকম বলছে, তুইও কি আজকে রাত্রে স্বপ্নে দেখছিস? বলে হ্যাঁ আমি দেখছি। তখন রাহুলের মা বলে, তুই কি আগের 2 রাত্রে ওই একই স্বপ্ন দেখছিস? বলে হ্যাঁ আমি দেখছি। তাহলে বললি না কেন? বলে তুমি ঘুমাও, এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না। রাহুলের আসলে এসব বিষয় নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। রাহুলের মা তখনও রাহুলকে অনেক অনুরোধ করতে থাকে, দে রে বাবা দে, তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো, দে 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 দিয়ে দে। কিন্তু রাহুল কোনোভাবেই সে ওই চিরুনিটা ফেরত দিতে রাজি হয় না। এক পর্যায়ে ওই দিন সকালবেলা ওই এলাকার একজন না অনেকের কাছে গিয়ে রাহুলের মা অনুরোধ করতে থাকে যে আমার সন্তানকে তোমরা বাঁচাও, আমি তো অনেক অনুরোধ করতেছি, আমি মনে আমার ছেলেকে বাঁচাইতে পারবো না, তোমরা আমার ছেলেকে একটু বুঝাইতে পারো কিনা, দেখো এরকম এরকম স্বপ্ন আমরা দেখছি, ও দেখছে, আমিও দেখছি। এরপর রাহুলের মা সেই কালী মন্দিরের পুরোহিতের কাছে যায়, গিয়ে বলে যে আমার ছেলেকে বাঁচানোর কোনো পদ্ধতি কি আপনার জানা নাই? মন্দিরের পুরোহিত শুধু একটা কথাই বলে যে এই কাজ ছাড়া আর কোনো উপায় নাই, এখানে কি করা যাবে, এই জিনিসটা তো আসলে আমাদের ক্ষমতার বাইরে। এক পর্যায়ে ওই মন্দিরের পুরোহিতের একটা পরামর্শ অনুযায়ী ওই গঙ্গাসাগর দিঘিতে গিয়ে রাহুলের মা নিজের ছেলের হয়ে ক্ষমা প্রার্থনা করে এবং ওখানে থাকা প্যারানরমাল এন্টিটিদের কাছে নিজের ছেলের জীবন ভিক্ষা চায়। নিজের শাড়ির আঁচল পেতে ভিক্ষা চাওয়া শুরু করে যে আমার ছেলেকে তোমরা ক্ষমা করে দাও, ও ছোট, ও কিছু বোঝে না, আমার ছেলের কিছু করো না দয়া করে, আর কান্নাকাটি করতে থাকে। আসলে সন্তানকে বাঁচানোর জন্য সে যে কি আর্তনাদ, এ কথা রাহুলের কানে যায় যে তার মা এরকম গঙ্গাসাগরের কাছে গিয়ে কান্নাকাটি করছে। রাহুল বাসা থেকে বেরিয়ে ওই গঙ্গাসাগরের দিকে আসতে থাকে মাকে বাধা দেওয়ার জন্য। যেই না পারে এসে দাঁড়িয়েছে ওর মায়ের কাছে, তখনই ঘটলো একটা ভয়ঙ্কর ঘটনা। সন্ধ্যা হয়ে গেছে আর কি। তো মনে হলো রাহুলের পেছন থেকে কে যেন সজোরে মারল এক ধাক্কা। ওই ধাক্কায় সে তার মায়ের শরীরটার সাথে কিছুটা লেগেছে আর ছিটকে গিয়ে পড়ে ওই দিঘির ভেতরে। যখনই তার মা দেখলো যে রাহুলকে মনে হচ্ছে কেউ ধাক্কা মেরেছে, উনি পিছন দিকে তাকে কেউ দেখতে পান না, উনি তো বুঝছে ঘটনাটা কি। ছেলেকে বাঁচানোর জন্য উনিও দেয় পানিতে ঝাঁপ। ইতিমধ্যে দুঃখের ঘটনাটি ঘটে যায়। রাহুলকে ওর মার খুঁজে পায় না। কোনো এক অদৃশ্য শক্তি রাহুলকে যেন দিঘির ভেতরে টেনে নিয়ে চলে যায়। রাহুলের মা চিৎকার চেঁচামেচি করতে থাকে যে আমার ছেলেকে বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। তখন কিন্তু আশেপাশে অনেক মানুষ ছিল, যে যার মতো করে নেমে পড়েছে রাহুলকে উদ্ধার করার জন্য। কিন্তু রাহুলকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক চেষ্টার পর সকলেই হাল ছেড়ে দেয়। রাহুলের মা তখন রাহুল রাহুল বলে বারবার করে চিৎকার দিচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরছে, আবার অজ্ঞান হচ্ছে। কে সামলাবে তাকে? ডুবুরি আসে। পরদিন সকালবেলা রাহুলের খোঁজ করতে থাকে। দুঃখের বিষয়, ডুবুরিরা অনেক চেষ্টার পরও
রাহুলের লাশ খুঁজে পায় নাই। এরপর কেটে যায় পরপর 4টা দিন। কি করবে কেউ বুঝতে পারে না। অবশেষে স্থানীয় এক মসজিদের ইমামের শরণাপন্ন হয় এলাকাবাসী। বলে যে হুজুর, আমরা তো অনেক চেষ্টা করলাম, এই ঘটনা ঘটছে, ইতোপূর্বে তো এরকম স্বপ্নে দেখার মতো ব্যাপার ঘটছে, রাহুল এই জিনিসটা পাইছে, হতে পারে এই কারণেই হয়েছে, হতে পারে কি এটাই হয়েছে, এখন কি করা যায়, অন্তত লাশটা তো পাওয়ার দরকার। হুজুর বলে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি, আল্লাহ তাআলা কি করেন, আল্লাহর ইচ্ছা যদি হয় অবশ্যই লাশটা পাওয়া যাবে। তবে এতটুকু নিশ্চিত করেন যে ওকে জীবিত পাওয়া যাবে না। হুজুর একটি নৌকা নিয়ে ওই দিঘির মাছ বরাবর যান। মাছ বরাবর গিয়ে হুজুর আজান দেওয়া শুরু করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিতে থাকেন। আজান শেষ হতে না হতেই, মানে আজানের শুরু থেকে শেষ আছে তো, শেষ হওয়ার আগেই রাহুলের লাশটি দিঘির ভেতর থেকে উপস্থিত সকলের সামনেই ভেসে ওঠে। সবাই তো চিৎকার দিয়ে উঠছে, এই যে রাহুলের লাশ ভাসছে রে, ভাসছে ভাসছে। আর ওই সময় ভয়ঙ্কর একটা আওয়াজ হয়েছিল। এই আওয়াজটা যে কিসের ঠিক বুঝতে পারা যায় নাই আর কি। তো রাহুলের লাশটা উপরে নিয়ে আসা হয়। রাহুল কিন্তু ফর্সা ছিল না, কালো ছিল। লাশটা ভেসে ওঠার পর দেখতে পেয়েছিল এই যে 4 দিনে তার শরীরের কোনো অংশে পছন্দ হয় না, কিছু হয় নাই, তবে পানির নিচে থাকলে যেরকম ফ্যাকাশে হয়ে যায় সেরকম ফ্যাকাশেও হয় নাই, তবে তার শরীরে এক বিন্দু রক্তও নাই। মনে হচ্ছে রক্ত ভেতর থেকে কেউ শুষে শেষ করে ফেলেছে, খেয়ে ফেলেছে। তার শরীরটা ধবধবে সাদা হয়ে গেছে, তবে পানিতে থাকা জনিত কারণে যেভাবে ফ্যাকাশে হয়ে যায় সেটা না, রক্ত শূন্য হলে যেরকম হয়ে যায় ওই রকম। তো এটা ঘটেছিল। রাহুল ছেলেটা সে অতিমাত্রায় চঞ্চল ছিল, জেদি ছিল এবং উচ্ছৃঙ্খলও ছিল বটে। এই টাইপের উচ্ছৃঙ্খল ছেলে আসলে যদি থাকে আর তাদের আচরণ যদি এরকম থাকে, তাহলে এরকম পরিণতি তো আসলে হতেই পারে, যেমনটা এই রাহুলের ক্ষেত্রে হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিপদ আপদ থেকে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি ইতোপূর্বেও বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন। ওনার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা, এই ঘটনাটি ওনার দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনার নাম সুমাইয়া আক্তার নিম্মি। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে, তবে উনি রয়েছেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা ইউনিয়নের সুখপাখি গ্রামে। তো চলুন ঘটনায় চলে যাই। এটা ওনার পাঠানো 6ষ্ঠ ঘটনা। এটা ওনার দাদির সাথেই ঘটে যাওয়া ঘটনা, কারণ ওনার দাদি আসলে এই জিন রিলেটেড বিভিন্ন বিষয়ের সাথে ছোটবেলা থেকেই যুক্ত ছিলেন। উনি খুব আমলওয়ালা একজন মানুষ ছিলেন। ওনার একটা আমলের নাকি বই রয়েছে। এই বইটা 1960 কি 65 সালের দিকে পাওয়া যেত, এখন এটা আর পাওয়া যায় না। এই বইটা নাকি দাদির বাবা তাকে দিয়েছিলেন। এই বই থেকে উনি আমল করতেন, বিভিন্ন জিকির আজগার করতেন। এই বইটা এই নিম্মি আপু অনেক খোঁজাখুঁজি করেছেন। এই ক্যাটাগরির কিছু বই আছে, কিন্তু এই বই উনি পান নাই। ঢাকার বাংলা বাজারে গিয়েছেন, কিন্তু পান নাই। তো যে ঘটনাটি এখন শেয়ার করব, এই ঘটনাটি 1991 কি 92 সালের দিকে ঘটেছিল। তখনও ওনার বাবার বিয়ে হয় নাই, ওনার ছোট ফুপুরও বিয়ে হয় নাই। তখন অবশ্য ওনার বড় ফুপুর বিয়ে হয়েছিল, তার 3টি সন্তান হয়েছিল। 3টি সন্তান হওয়ার পর ওনার ফুপা মারা গিয়েছিল। এই 3টি সন্তানকে নিয়ে ওনার বড় ফুপু ওনার দাদির কাছেই থাকতো। তো ওই সময়ের ঘটনা আর কি। তো এই সময়ে দাদি হঠাৎ করে অসুস্থ হতে থাকেন। এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে খাওয়া দাওয়া করতে পারতেন না, মাঝে মাঝে রক্ত বমি হতো, শরীর আস্তে আস্তে ভেঙে পড়ছিল। এরকম সিমটম দেখে সবাই তো চিন্তিত হয়ে পড়েছেন। ওই সময় ওনার বড় চাচা বিবাহিত ছিলেন, যার নাম হচ্ছে আব্দুস সালাম। ওই আব্দুস সালাম চাচা উনি তখন ইসলামপুরে ব্যবসা করতেন। ওনার ইসলামপুরে 3টি দোকান ছিল, উনি ঢাকাতেই থাকতেন। তো উনি যখন দেখলেন যে দাদি অসুস্থ হয়ে পড়েছেন, গ্রামের ডাক্তার দেখে কোনো কাজ হচ্ছিল না, তখন ওনার বড় চাচা মানে সুমাইয়া আক্তার নিম্মিয়াপুর বড় চাচা খবর পাঠালেন যে ওনাকে ঢাকায় নিয়ে আসো, বড় একটা ডাক্তার দেখাই। তো দাদিকে ঢাকায় নিয়ে আসা হয়। তো চাচা ঢাকার গ্যান্ডারিয়াতে থাকতেন, তো সেখানেই দাদিকে নিয়ে আসা হয়। দাদির সাথে ছোট ফুপু আসেন, কারণ দাদি তো আসলে একা একা চলাচল করতে পারছিলেন না ওই সময়। তো গ্যান্ডারিয়াতে ওনার দাদিকে নিয়ে আসার পর ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার বললেন যে ওনার লিভার সিরোসিস হয়েছে। এই লিভার সিরোসিসে এই সুমাইয়া আক্তার নিম্মি আপুর বংশের অনেকেই মারা গিয়েছেন। ওনার বাবার পুরো বংশের প্রায় সবাই বলতে পারেন যে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তো যাই হোক, এরকম একটা সমস্যা ধরা পড়লো। এটা নাকি লাস্ট স্টেজে দাদি ছিলেন। তো দাদি কিছুদিন ঢাকার গ্যান্ডারিয়াতে ছিলেন। তো যে ওষুধগুলো দেওয়া হয়েছিল কোনো ওষুধে কাজ হচ্ছিল না। তখন চাচা বলেছেন যে গ্রামেই আপাতত যাওয়ার দরকার নাই, আরো কিছুদিন দাদি থাক এখানে, দেখা যাক কি হয় আর কি। তো যাই হোক, উনি ওখানে বেশ কিছুদিন ছিলেন। এর মধ্যে হয় কি, ওই যে চাচা যেখানে থাকতেন ওই পাশে আর একজন ভাড়াটিয়া থাকতেন। তো ওই আন্টির সাথে, মানে ওই বাড়ির যিনি ভদ্র মহিলা, তার সাথে এই সুমাইয়া আপুর কাকির অনেক ভালো সম্পর্ক ছিল। পাশাপাশি থাকলে অনেক সময় হয় না, এরকম গল্প গুজব করতে করতে, সুখ দুঃখের আলাপ আলোচনা করতে করতে ভালো সম্পর্ক হয়েছে, ওই রকম আর কি। তো উনি বলেছিলেন যে তার বোনের মেয়েকে নাকি কোন একটা জিন পজেস্ট করে রেখেছে। মাঝে মাঝে নাকি তার ঘাড়ে আসে, অনেক অস্বাভাবিক আচরণ করে, সবসময় ভালো থাকে, বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমা আসলেই নাকি উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়। ওই মেয়েটাকে নাকি ঘরেই রাখা যায় না। তো তখন উনি শুনেছিলেন, ওই কাকির কাছ থেকে শুনেছিলেন যে এই যে সুমাইয়াপুর দাদি, উনি রুকিয়া জানেন, তার কাছ থেকে কোনো রুকিয়া নেওয়া যায় কিনা। আসলে ওনার তো শারীরিক অবস্থা ভালো ছিল না, খুব অসুবিধার মধ্যে ছিলেন। ওনার শারীরিক সক্ষমতা এরকম ছিল না যে কাকে রুকিয়া করার মতো। এমনিতে উনি যখন শক্ত সামর্থ্য ছিলেন তখন উনি করেছেন। যখন ওই কাকির মাধ্যমে দাদির কাছে এই কথাটা আসে, তখন ছোট ফুপু না করে দেন যে না, উনি তখন চলতে ফিরতে পারেন না, উনি কিভাবে এই কাজ করবেন। তখন ওই যে মহিলা, উনি খুব কান্নাকাটি শুরু করেন যে কিছু একটা করেন। এখন সমস্যা হলো কি, ওনার যেই বোনের মেয়ে, তার কাছে যেতে হবে, এখানে আনা যাবে না। তার বাসাটা দূরে ছিল না, কাছাকাছি ছিল। এখন সমস্যা কি, যে ওখানে দাদিকে নিয়ে যাওয়ার মতো তো অবস্থা নাই। তারপরেও এই ছোট ফুপু দাদির এক হাত ওনার কাঁধের উপর নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওখানে যেতে থাকেন। এখন ওখানে গিয়েই যেহেতু কাজ করতে হবে, এই জন্য দাদি রাজি হন, যান। আগে থেকে বলে রেখেছিলেন যে একটু সরিষার তেল যেন রেডি করে রাখা হয়, তো তারা এটা রেখেছিলেন। তো দাদি সন্ধ্যার পর যাচ্ছিলেন, এক হাত ফুপুর ঘাড়ে রাখা, ওইভাবে আস্তে 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 নিজে দোয়া পড়তে পড়তে যাচ্ছিলেন। তো সারা রাস্তা নাকি উনি দোয়া পড়েছিলেন। আর ওই যে তেলের যে বোতলটা, ওই বোতলটা মূলত উনিও একটা নিয়ে যাচ্ছিলেন এবং ওটাতে ফু দিচ্ছিলেন। ওখানে যাওয়ার পর ওনার শারীরিক অবস্থা কি হয় ও তো উনি বুঝতে পারছিলেন না। তো ওনারা যখন ওই বাড়ির কাছাকাছি চলে আসেন, ওই বাড়িটা নাকি একটি টিন শেড বাড়ি ছিল আর কি। ওই টিন শেড বাড়ির কাছাকাছি যখন আসেন, তখনই দাদির চোখ আটকে যায় ওই টিনের চালের উপরে। উনি এক দৃষ্টিতে ওখানে তাকিয়ে থাকেন, ছোট ফুপুও ওখানে তাকিয়ে থাকেন, কিন্তু কিছু দেখছেন না। দাদি মনে হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে ওইদিকে তাকে ধ্যান করার মতো কিছু একটা করছেন, আর বিড়বিড় করে কিছু একটা বলছেন, ওটা বোঝা যাচ্ছিল না। এর কিছুক্ষণ পর দাদি আবার হাঁটা শুরু করেন। আর তখনই ছোট ফুপু বলছেন যে মা, আমার শরীরটা কেমন যেন ভার লাগতেছে, আমি আর চলতে পারতেছি না। তো এরপরে ওই বাড়িতে ওনারা প্রবেশ করেন। তখনও এই ছোট ফুপুর শরীরটা বেশ ভার হয়েছিল। তো ওই বাড়িতে প্রবেশের পর ওই মেয়েটার রুমে তাকে নিয়ে যাওয়া হয়। ছোট ফুপু ওই রুমে ঢোকেন, অনেকে সেখানে ছিল। অনেকক্ষণ ধরে দাদি মেয়েটাকে পর্যবেক্ষণ করেন। তখন দাদি বলেন যে আসলে একটা ভালো জিন ওই মেয়েটার সাথে আছে, তবে জিন যদি সাথে থাকে কিছু সমস্যা হয়। আর প্রতি অমাবস্যা পূর্ণিমাতে ওই জিনটা ওই মেয়েটার কাছে আসে দেখা করার জন্য। আর মেয়েটার বয়স অল্প, এই কারণে ওই জিনের একটা প্রভাব এটা মেয়েটা সইতে পারে না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। খুব একটা সমস্যার কোনো কারণ নাই। মেয়েটার বয়স যখন আস্তে আস্তে বাড়বে, সে আস্তে আস্তে এই বিষয়টা সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারবে। আপাতত কিছু সমস্যা হবে, তবে সমস্যা যেন কম হয় এই জন্য দাদি কিছু রুকিয়া করে দেন, কিছু দোয়া শিখিয়ে দেন। আর উনি যেই ঝাড়ফুঁকটা করেছিলেন সেটা তো করেছিলেনই, আর তেলটাও পরে দিয়েছিলেন। এরকম করে উনি এটা করে দিয়ে উনি চলে আসেন। তো উনি যখন চলে আসছিলেন, চলে আসার পর একই রকম ভাবে ছোট ফুপু কিন্তু বের হন। কিন্তু ছোট ফুপু উনি কিন্তু বলছিলেন যে মা, আমার শরীরটা আস্তে আস্তে মনে হয় আরো ভার হয়ে যাচ্ছে, আরো ভার হয়ে যাচ্ছে। এরপর ওনারা যখন হাঁটতে 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 যখন বাসার কাছে চলে আসেন, ওনাদের বাসার কাছে, বড় চাচা যে বাড়িতে থাকেন আর কি, তখন উনি ওখানে মনে হলো কিছু একটা দেখলেন। মানে দাদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, এরপর ঢুকলেন বাড়িতে। এরপর দাদি বললেন যে আমি তো গ্রামে চলে যাব,
আমি আর না থাকি, চলে যাই। এরপর বড় চাচা পরের দিন আসার সব ব্যবস্থা করে দেন, দাদি চলেও আসেন। এখন ব্যাপারটা কি যে এই যে ছোট ফুপু, ওনার যে শরীরটা এই যে ভার ভার লাগছিল, এটা আস্তে 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 বাড়ছিল। এটা কিন্তু তখন থেকে হওয়া শুরু হয়েছে যখন দাদি ওই যে ওই বাড়ি যেখানে ওই মেয়েটাকে উনি দেখতে গিয়েছিলেন, ওই বাড়ির কাছাকাছি গিয়েছিলেন তখন থেকে। এরপর থেকে কিন্তু এরকম সমস্যা প্রতিনিয়ত হচ্ছে হচ্ছে হচ্ছে। তো এরপরে হয় কি, যখন এই যে দাদি বাড়িতে চলে আসেন, আসার পথে একটা জায়গায় ওনারা নেমে যান, ওখানে একটা জোড়া তাল গাছ ছিল। আর ওইখানে নামার পরপরই এই ছোট ফুপু, ওনার শরীরটা এত ভার হয়ে গেছে এবং ওনার শরীরের উপর থেকে পুরো নিয়ন্ত্রণ উনি হারিয়ে ফেলেছেন। কি হয়েছে ওনার জানা নাই। ওইখান থেকে ওনার বাড়ি পর্যন্ত যে কি হয়েছে উনি কিছুই বলতে পারেন না, কিভাবে আসছেন, কি হয়েছে কিছুই বলতে পারেন না। ওই সময় একদম ঠিক দুপুর 12টার মতো ছিল। এরপরে দাদি একটা বিষয় জানান, দাদি ছোট ফুপুকে জানান যে ওই যে ওই বাড়িতেও যখন উনি রুকিয়া করার জন্য যাচ্ছিলেন, তখন উনি দেখেন ওই বাড়ির টিনের চালের উপরে একটা জিন বসে আছে এবং বিশ্রীভাবে দাদিকে ভেঙাচ্ছিল নাকি। আর ওই জিনের প্রভাবেই ছোট ফুপুর শরীরটা আস্তে আস্তে ভার হয়ে যায়। ওখানে উনি দাঁড়িয়ে কিছু দোয়া দুরুদ পড়েন, আর উনি বুঝতে পারেন যে এই জিনটা আসলে খারাপ না, এটা ভালো। হয়তোবা জিন মনে করেছে যে যিনি আসছে তিনি হয়তোবা এই জিনটাকে বন্দি করার জন্য আসছে বা এরকম কিছু, এই জন্য মূলত সে এরকম ভয় দেখিয়েছে বা এই টাইপের কোনো কিছু করেছে। এরপর নাকি ওই জোড়া তাল গাছের ওখানেও এসে সে ভয় দেখানোর চেষ্টা করেছে। বিশেষ করে সে ফুপুর উপরে, মানে ছোট ফুপুর উপরে সে প্রভাব বিস্তার করেছিল। তো আস্তে আস্তে ছোট ফুপু স্বাভাবিক হয়ে যান আল্লাহর রহমতে, কিন্তু এই প্রভাবটা ওনার উপর অনেক দিন ধরে ছিল। আসলে ওই যে জিনটা ওই বাচ্চা মেয়েকে আক্রমণ করেছিল, ওই জিনটা নাকি ওই এলাকাতেই থাকতো। ওই বাচ্চা মেয়েকে সে পছন্দ করত, সে তার উপর প্রভাব বিস্তার করে রেখেছিল, তবে ওই রকম কোনো ক্ষতি করতো না। ফুপু মূলত সাথে যাওয়ার কারণেই ফুপুর উপর সে প্রভাব বিস্তার করেছিল। তবে আল্লাহর রহমতে ফুপু স্বাভাবিক হয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ। ওনার ভিতরে বেশ কিছু অস্বাভাবিক আচরণ কয়েকদিন ছিল। আর ওই যে মেয়েটা, সেই মেয়েটাও আস্তে আস্তে সুস্থ হয়েছিল, মানে তার যে সমস্যাগুলো তীব্র আকার ধারণ করেছিল সেটা আর ছিল না। এভাবেই মেয়েটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গিয়েছিল। তো এটাই ছিল ঘটনা।